হ্যালো বন্ধুরা, এই গল্পের প্রথম সিজন আপলোড করা হয়েছিল। তো আজকে পরেরটুকু সহ সম্পূর্ণ গল্পটা আপলোড করা হয়েছে। যারা প্রথম সিজন শুনেছেন তারা একটু টেনে শুনে নেবেন, টাইম মেনশন করা আছে। আর যারা নতুন তারা সম্পূর্ণ গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন। কেন সবাই আমাকে অবহেলা করে? কেন কেউ একবারও থেমে আমার দিকে তাকায় না? কেন কেউ বুঝতে চায় না আমারও একটা মন আছে, একটা অনুভূতি আছে, একটা ভেঙে যাওয়ার হৃদয় আছে। সবাই শুধু টাকা চায়। টাকার জন্যই মানুষ মানুষকে ভালোবাসার অভিনয় করে। কিন্তু কেউ কি কখনো আমার চোখের ভিতর তাকিয়ে দেখেছে আমি আসলে কতটা একা, কতটা ভাঙা? আমি তো কখনো কারো কাছে কিছু চাইনি, শুধু চেয়েছি একটু ভালোবাসা, একটু নিজের মতো করে আপন করে নেওয়া। কিন্তু সেখানেও আমি হেরে গেছি। হঠাৎ তার মনে পড়ে যায় ছোটবেলার কিছু দৃশ্য। যখন সবাই একসাথে খেতে বসতো তখন তাকে ডাকা হতো না। যখন সে কিছু বলতে চাইতো তখন কেউ শুনতো না। যখন সে হাসতো সবাই বলতো অভিনয় করছে। ইমন মাথা নিচু করে ফেলে। আমার হাসিটাও নাকি নকল, আমার কষ্টটাও নাকি নাটক। তাহলে আমি আসলে কি? আমি কি সত্যি এই পৃথিবীর জন্য অপ্রয়োজনীয় একটা মানুষ? সবচেয়ে বেশি কষ্ট লাগে জানো কখন? যখন নিজের মানুষগুলো পর হয়ে যায়, যখন নিজের গড়েও নিজেকে অতিথির মতো লাগে, যখন হাজারো মানুষের ভিড়েও নিজেকে একা মনে হয়। চারপাশে হালকা বাতাস বইছে, কিন্তু ইমনের ভেতরের ঝড়টা কেউ দেখতে পাচ্ছে না। আমি কখনো কারো কাছে দামি কিছু হতে পারিনি, কারোর প্রিয় হতে পারিনি, কারোর প্রয়োজনও হতে পারিনি। আমি শুধু একটা নাম, একটা ছায়া, যাকে সবাই পাশ কাটিয়ে চলে যায়। মাঝে মাঝে মনে হয় যদি একদিন হঠাৎ আমি হারিয়ে যাই, কেউ কি খুঁজবে আমাকে? কেউ কি একবার বলবে এমন কোথায়? কিছুক্ষণ চুপ থেকে সে হালকা হেসে ফেলে, কিন্তু সে হাসির ভেতর লুকিয়ে থাকে অসীম কষ্ট। না, কেউ খুঁজবে না, কারণ আমি তো কারো না। আমি শুধু একটা অবহেলিত গল্প, যাকে কেউ কখনো শেষ পর্যন্ত পড়তেও চায় না। আকাশটা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে, আর ইমন দাঁড়িয়ে থাকে একা, সম্পূর্ণ একা, নিজের ভাঙা অনুভূতিগুলো নিয়ে। রাতটা যেন শেষই হতে চাইছিল না। দেয়ালের ঘড়ির কাঁটা এগুচ্ছিল ঠিকই, কিন্তু ইমনের ভেতরের সময়টা যেন কোথাও থেমেছিল। সে নিজের রুমে চুপচাপ বসেছিল। অন্ধকারে ডুবে থাকা ঘরটা তার একাকিত্বকে আরো গাঢ় করে তুলছিল। বিছানার এক কোণে বসে ইমন পুরনো একটা ডায়েরি হাতে নেয়। ধুলো জমে গেছে তাতে। ধীরে ধীরে খুলে ফেলে। এই ডায়েরিটায় কত স্বপ্ন লিখেছিলাম, এখানে কত আশা, কত ইচ্ছা, সবই ছিল, কিন্তু একটুও কি পূরণ হলো? পাতাগুলো উল্টাতে উল্টাতে হঠাৎ থেমে যায় সে। একটা জায়গায় বড় করে লেখা, একদিন আমি নিজেকে প্রমাণ করব। প্রমাণ কাকে করব? যাদের কাছে আমি কিছুই না তাদের কাছে, নাকি নিজের কাছে? তার চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। ক্লান্ত শরীরটা অবশেষে ঘুমের কাছে হার মেনে নেয়। কিন্তু সে ঘুমেও শান্তি নেই। দুঃস্বপ্নে ভরা অস্থির রাত। ভোরের সূর্যের আলো জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়ে। নতুন একটা দিন, কিন্তু ইমনের জন্য দিনগুলো সব একই রকম। আজ তার ভার্সিটির প্রথম দিন। নতুন শুরু, কিন্তু তার মনে কোনো উচ্ছ্বাস নেই। বরং একটা অদ্ভুত ভয় আর শূন্যতা কাজ করছে। ইমন আয়নার সামনে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে থাকে। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন গল্পটা কি বদলাবে, নাকি আগের মতোই থাকবে সবকিছু? একটা দীর্ঘশ্বাস ফেলে সে তারপর ধীরে ধীরে বেরিয়ে যায়। ভার্সিটির বিশাল গেটের সামনে দাঁড়িয়ে ইমন চারপাশে ভিড়, হাসি, আড্ডা, নতুন বন্ধুদের উচ্ছ্বাস, কিন্তু সে যেন অন্য এক জগতে দাঁড়িয়ে আছে, সম্পূর্ণ আলাদা।
ধীরে ধীরে ভেতরে ঢুকতে থাকে সে। মাথা নিচু করে হাঁটছে, কারো সাথে চোখাচোখি না হওয়ায় চেষ্টা। হঠাৎ ধাক্কা। একটা মেয়ে জোরে ধাক্কা খেয়ে পড়ে যেতে যেতে সামলে নেয় নিজেকে। আয়, চোখে দেখে চলতে পারো না নাকি? হ্যাঁ, কি হলো? চুপ করে আছো কেন? ভুল করেছো, অন্তত সরি বলতে পারো। সরি, আমি খেয়াল করিনি। কিন্তু নীলা থামার মেয়ে না। তার চোখে মুখে স্পষ্ট রাগ, অভিমান নয়, একদম আগুনের মতো তেজ। খেয়াল করিনি মানে? হ্যাঁ, এটা রাস্তা না, এটা ভার্সিটি। একটু দেখে চলতে শেখো। সবাই কিন্তু আপনার মতো নতুন নাকি? হ্যাঁ। তাই বুঝি। তাহলে একটা কথা মনে রেখো, এখানে কারোর সাথে ধাক্কা লাগানোর আগে 10 বার ভাববে, বিশেষ করে আমার সাথে। আশেপাশে কিছু ছাত্রছাত্রী দাঁড়িয়ে পড়েছে। কেউ ফিসফিস করছে, কেউ হাসছে, কেউ একজন ধীরে বলে ওঠে, ওকে চিনিস না নাকি? ও প্রধানমন্ত্রীর মেয়ে। কথাটা কানে যেতেই ইমন একবার তাকায় নীলার দিকে, কিন্তু তার চোখে কোনো বিস্ময় নেই, কোনো আগ্রহও নেই, যেন এসব তার কাছে কোনো গুরুত্বই বহন করে না। নীলা সেটা খেয়াল করে একটু থমকে যায়। কি কিছু বলবো? হুম হুম। না, কিছু না। আজব মানুষ তো তুমি। বলে সে রাগে ফুঁসতে ফুঁসতে চলে যায়। আর ইমন দাঁড়িয়ে থাকে একই জায়গায়। চারপাশের হাসি, কৌতূহলী দৃষ্টি, সবকিছুর মাঝেও সে আবার সেই একা মানুষটাই। ইমন মনে মনে। নতুন জায়গা, নতুন মানুষ, কিন্তু গল্পটা বদলায়নি। এখানেও আমি একাই। দূরে দাঁড়িয়ে নীলা একবার পেছনে ফিরে তাকায়। তার চোখে এবার রাগের সাথে মিশে আছে একটুখানি কৌতূহল, কারণ এই প্রথম কেউ তার পরিচয়ে প্রভাবিত হয়নি। নীলা রাগে ফুঁসতে ফুঁসতে হেঁটে যাচ্ছিল। তার হিলের শব্দটা যেন পুরো করিডোরে প্রতিধ্বনি তুলছিল। চারপাশে সবাই একটু দূরে দূরে সরে যাচ্ছিল। কেউ সাহস পাচ্ছিল না সামনে গিয়ে কিছু বলার। হঠাৎ তার পাশ থেকে এক মেয়ে দৌড়ে এসে কাঁধে হাত রাখে। কি রে নীলা, এই সামান্য ছেলে তোর পরিচয়ে পাত্তা দিল না? তুই কিছু বললি না? শোন, এসব খ্যাতদের নিয়ে ভাবার সময় নীলার নেই। ওই টাইপের ছেলেরা আসে আবার হারিয়েও যায়, এদের কোনো ভ্যালুই নেই। কিন্তু তোর দিকে ওইভাবে তাকালোও না, একটু ভয়ও পেল না? কথাটা শুনে নীলা একটু চুপ হয়ে যায়। তার ভ্রু কুঁচকে আসে, মনে মনে যেন কিছু হিসাব মিলানোর চেষ্টা করছে। আজব তো, সবাই যেখানে নাম শুনলেই বদলে যায়, সেখানে এই ছেলেটা। কিন্তু পরের মুহূর্তে এসে নিজের ভাবনাকে ঝেড়ে ফেলে, অহংকারে ভরা কণ্ঠে বলে ওঠে, যাই হোক, আমার এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। বলে সে আবার হাঁটা শুরু করে। কিন্তু তার চোখের কোণে একটুখানি কৌতূহল রয়ে যায়। অন্যদিকে ভার্সিটির এক কোণে গাছের নিচে একটা বেঞ্চে চুপচাপ বসে আছে ইমন। চারপাশে অনেকেই হাসছে, গল্প করছে, নতুন বন্ধু বানাচ্ছে, কিন্তু ইমন একা, সম্পূর্ণ একা। তার চোখ নিচের দিকে, মাটির দিকে তাকিয়ে আছে, যেন পৃথিবীর সব প্রশ্নের উত্তর সেখানেই খুঁজছে। এখানেও একই গল্প। কেউ কাছে আসে না, কেউ জানতে চায় না আমি। ভাই, এই জায়গাটা ফাঁকা তো, বসতে পারি? হ্যাঁ, বসেন। ছেলেটা হাসি মুখে বসে পড়ে। তার চোখে একদম ভিন্ন রকম উজ্জ্বলতা, যেন দুনিয়ার কোনো চিন্তাই তাকে ছুঁতে পারে না। আমি রিদম, নতুন এসেছি। তুমিও কি নতুন? হুম। তাহলে তো ভালোই হলো, প্রথম দিনেই একটা বন্ধু পেয়ে গেলাম। ইমন কিছুটা অবাক হয়ে তাকায়। বন্ধু শব্দটা যেন অনেকদিন পর তার কানে এলো। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দেয়। আমি ইমন। নাইস টু মিট ইউ ভাই। জানো, আমি কিন্তু খুব বোরিং মানুষদের সাথে বন্ধুত্ব করি না, কিন্তু তোমাকে দেখেই মনে হলো তুমি একটু আলাদা। আলাদা কিভাবে? তুমি চুপচাপ, কিন্তু তোমার চোখে অনেক কিছু বলে, মনে হয় অনেক গল্প লুকিয়ে আছে। কথাটা শুনে ইমন থেমে যায়। তার চোখে এক মুহূর্তের জন্য ঝলক দিয়ে যায় পুরো অজানা অনুভূতি। কেউ আমার চোখের ভিতর তাকিয়ে কিছু বুঝতে পারলো? কি হলো, চুপ হয়ে গেলে কেন? কিছু না। হালকা একটা বাতাস বয়ে যায়, গাছের পাতা দুলে ওঠে। আর সেই মুহূর্তে ইমনের জীবনে যেন খুব ছোট্ট একটা পরিবর্তন আসে। হয়তো প্রথমবারের মতো কেউ তার পাশে বসে, তার সাথে কথা বলছে, কোনো স্বার্থ ছাড়া। কিন্তু দূরে দাঁড়িয়ে কারো দৃষ্টি এখনো তার উপর স্থির।
দিনটা কেমন যেন ক্লান্তিতে ভরা ছিল। চারপাশে এত মানুষ, এত শব্দ, তবুও ইমনের ভেতরে ছিল এক অদ্ভুত নিঃশব্দ শূন্যতা। ভার্সিটি থেকে বের হয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সে বাড়ির পথে এগোতে থাকে। রাস্তার ভিড়, গাড়ির হর্ন, মানুষের কোলাহল সবকিছু তার কাছে ঝাপসা লাগছিল, যেন সে এই পৃথিবীর অংশ না, অন্য কোথাও হারিয়ে গেছে। সারাদিন কাটে মানুষের মাঝে, তবু নিজের বলতে কেউ নেই। দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে অবশেষে সে বাড়ির সামনে এসে দাঁড়ায়। বড় বাড়ি, কিন্তু সেই বাড়িতে তার জন্য কোনো উষ্ণতা নেই, কোনো অপেক্ষা নেই। দরজাটা ধীরে খুলে ভেতরে ঢোকে সে। ঠিক তখনই ভেসে আসে তীক্ষ্ণ একটা কণ্ঠ। আসছে না বা পুত্র, কাজ কাম নাই নাকি সারাদিন ঘুরে বেড়াস? ইমন থেমে যায়, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, যেন এই কথাগুলো তার জন্য নতুন ছিল না, প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে। ইমন শান্ত গলায় বলে, কাজ করি তোমা। কাজ করিস? কই কাজ করিস শুনি তো। কাজ ফাঁকি দেওয়ার জন্যই তো ভার্সিটিতে ভর্তি হয়েছিস, মনে করছিস আমি কিছু বুঝি না? ইমন চুপ করে থাকে, কোনো উত্তর দেয় না, কারণ সে জানে যতই বলুক কেউ বিশ্বাস করবে না। সারাদিন কি করিস বন্ধুদের সাথে? আড্ডা, ঘোরাঘুরি, আর এসে বড় বড় কথা। ইমন মাথা নিচু করেই দাঁড়িয়ে থাকে, তার মুঠো শক্ত হয়ে আসে, কিন্তু সে কিছু বলে না। কত সহজে মানুষ বিচার করে ফেলে না জেনেই, না বুঝেই। এই বাড়িতে থাকতে হলেও কিছু করতে হবে, বুঝছিস? ফ্রি খাবার জায়গা এটা না। কথাগুলো যেন ছুরির মতো বেঁধে যায় ইমনের মনে। তার চোখে পানি চলে আসে, কিন্তু সে মাথা আরো নিচু করে নেয়, যেন কেউ সেটা দেখতে না পায়। ইমন ধীরে বলে, আমি চেষ্টা করছি মা। তোর চেষ্টা দিয়ে কিচ্ছু হবে না, তোর দ্বারা কিচ্ছুই হবে না। এই একটা কথাই যেন বারবার তার কানে বাজতে থাকে, তোর দ্বারা কিছুই হবে না। ইমন আর কিছু না বলে ধীরে ধীরে নিজের রুমের দিকে চলে যায়, দরজাটা বন্ধ করে দেয়। দরজা বন্ধ হতেই সে দেয়ালের সাথে হেলান দিয়ে নিচে বসে পড়ে। চোখের পানি আর ধরে রাখতে পারে না, ধীরে ধীরে গড়িয়ে পড়ে। আমি কি সত্যি কিছু না? আমার কি কোনো মূল্য নেই? ঘরটা নিঃশব্দ, কিন্তু সেই নিঃশব্দের মাঝেই ইমনের ভাঙা হৃদয়ের শব্দ যেন প্রতিধ্বনি তুলছে। বিছানার পাশে পড়ে থাকা ডায়েরিটার দিকে তাকায় সে। একদিন আমি নিজেকে প্রমাণ করব। হ্যাঁ, আমি প্রমাণ করব, একদিন সবাইকে প্রমাণ করব আমি অপ্রয়োজনীয় না, আমি কিছু একটা। ধীরে ধীরে সেটাকে হাতে নেয়, পাতাটা খুলে আবার সেই লেখাটার দিকে তাকায়। তার চোখে এবার অন্যরকম একটা আগুন জ্বলে ওঠে, কষ্টের আগুন, অপমানের আগুন। এই আগুনই একদিন তাকে বদলে দেবে, একটা অবহেলিত ছেলেকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছানোর কথা কেউ কখনো ভাবেও নি। কিন্তু সেই পথটা সহজ হবে না, প্রতিটা পদে থাকবে কষ্ট, অপমান আর একাকিত্ব। আর ঠিক সেখান থেকে শুরু ইমনের জীবনের আসল লড়াই। রাতটা কষ্টে ভরা হলেও ভোর ঠিকই আসে। সূর্যের আলো জানালার ফাঁক দিয়ে ঢুকে আবারও একটা নতুন দিনের ঘোষণা দেয়। কিন্তু ইমনের জন্য দিন মানেই নতুন কষ্টের শুরু। চোখের নিচে ক্লান্তির ছাপ, তবুও নিজেকে জোর করে সামলায় সে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকায় কিছুক্ষণ। আজ আর ভাঙবো না, যতই কষ্ট হোক নিজেকে সামলাতেই হবে। একটা গভীর শ্বাস নিয়ে বেরিয়ে পড়ে সে। ভার্সিটির গেটের সামনে আজও একই ভিড়, একই হাসি, একই আনন্দ। কিন্তু ইমন আজও সেই ভিড়ের বাইরের মানুষ। ধীরে ধীরে ভেতরে ঢুকছে, মাথা নিচু করে হাঁটছে, যেন কারোর সাথে ধাক্কা না লাগে, কারো চোখে না পড়ে। কিন্তু ভাগ্য যেন তার সাথে অন্য খেলা খেলতে ভালোবাসে। হঠাৎ ধাক্কা, একটা ফাইল নিচে পড়ে যায়, কাগজগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। এই, আবার তুমি? নীলার চোখ মুহূর্তেই লাল হয়ে ওঠে, রাগে ফুঁসছে সে। চারপাশে আবারও কিছু ছাত্রছাত্রী থেমে তাকিয়ে আছে। ছোট লোক, প্রতিদিন ইচ্ছে করে ধাক্কা মারিস তাই না? না আপু, আপনি ভুল বলছেন, আমি দেখে ধাক্কা দেইনি। ভুল বুঝছি তাই নাকি?
যেই দেখেছিস বড়লোকের মেয়ে হোমনি পটাতে চাচ্ছিস তাই না? চারপাশে ফিসফিসানি শুরু হয়ে যায়। কেউ মুচকি হাসছে, কেউ ভিডিও করার মতো করে মোবাইল তুলছে। ইমন থেমে যায়, মাথা নিচু, কিন্তু তার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। আপনি সত্যি ভুল ভাবছেন আপু, আমি ওসব কিছুই চাই না। তাহলে বারবার আমার সাথে ধাক্কা লাগে কেন? হ্যাঁ, পুরো ভার্সিটিতে কি আর কেউ নেই? ইমন কিছু বলতে গিয়ে থেমে যায়। তার চোখে এক মুহূর্তের জন্য কষ্টটা স্পষ্ট হয়ে ওঠে, কিন্তু সে সেটা লুকানোর চেষ্টা করে। আমি ইচ্ছে করে করিনি। নাটক করিস না, এই টাইপের ছেলেদের আমি খুব ভালো করে চিনি। নীলার কথাগুলো যেন বিষের মতো ঢুকে যাচ্ছে ইমনের ভেতরে। চারপাশের মানুষের দৃষ্টি, হাসি, ফিসফিসানি সব মিলিয়ে সে আবারও সেই পুরনো জায়গায় দাঁড়িয়ে পড়ে। অবহেলার জায়গায় হঠাৎ রিদম দূর থেকে দৌড়ে আসে। আরে কি হচ্ছে এখানে? ভাই ঠিক আছো? ইমন শুধু মাথা নাড়ে, কিছু বলে না। নীলা চোখ কুঁচকে তাকায়। হো, তোকে তো সাপোর্টও দিতে শুরু করেছে। দেখেন আপনি ভুল বুঝছেন, এটা অ্যাক্সিডেন্ট। তুই আমাকে শেখাবি কি ঠিক আর কি ভুল? কিছুক্ষণ নীরবতা, তারপর নীলা রাগে পা ঠুকতে ঠুকতে সেখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার আগে একবার ফিরে তাকায়। তার চোখে এবার শুধু রাগ না, একটু অন্য কিছু, হয়তো সন্দেহ, হয়তো কৌতূহল। চারপাশ ধীরে ধীরে ফাঁকা হয়ে যায়। ইমন দাঁড়িয়ে থাকে চুপচাপ, তার হাত দুটো মুঠো হয়ে আসে। রিদম তার কাঁধে হাত রাখে। ভাই এত কিছু সহ্য করো কিভাবে? অভ্যাস হয়ে গেছে, যতই অপমান করুক একদিন সব কিছুর জবাব আমি দেব। দূরে কোথাও দাঁড়িয়ে নীলা আবার তাকিয়ে থাকে। এই ছেলেটা কেন এত চুপ? কেন? কেন রাগ নেই? কেন কোনো প্রতিক্রিয়া নেই? ধীরে ধীরে সময় গড়িয়ে যায়। ক্লাস শুরু হয়ে গেছে। বড় একটা লেকচার রুম, সামনে স্যার দাঁড়িয়ে পড়াচ্ছেন। বোর্ডে চক দিয়ে লিখছেন একের পর এক কঠিন টপিক। চারপাশে সবাই মনোযোগ দিয়ে শুনছে, কেউ নোট নিচ্ছে, কেউ প্রশ্ন করছে। কিন্তু এই ভিড়ের মাঝেও ইমন যেন আলাদা একটা জগতে বসে আছে। তার চোখ বোর্ডে, কিন্তু মন অনেক দূরে। গত রাতের কথা, সৎ মায়ের কথা, অপমান, সব মিলিয়ে মাথাটা যেন কাজই করছে না। স্যার হঠাৎ থেমে যান, ক্লাসের দিকে তাকান। এই যে তুমি শেষ বেঞ্চে, দাঁড়াও। ইমন চমকে ওঠে, নিজের দিকে তাকায়, বুঝতে পারে তাকেই ডাকা হচ্ছে। ধীরে ধীরে উঠে দাঁড়ায় সে। যা পড়াচ্ছিলাম এটা এক্সপ্লেন করো। পুরো ক্লাসের চোখ এখন ইমনের দিকে। ইমন চুপ, তার ঠোঁট শুকিয়ে যায়, মাথা নিচে হয়ে আসে। স্যার আমি পারো না তাই না? ভার্সিটিতে পড়তে আসছো আর এটুকু জানো না? তাহলে কি করতে এসেছো এখানে? ক্লাসের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে যায়। কেউ হাসছে, কেউ তাকিয়ে আছে অবজ্ঞার চোখে। ইমন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ইমন মনে মনে বলে, পড়ব কখন? বাড়ির কাজ করতে তো সময় শেষ হয়ে যায়, নিজের জন্য একটুও সময় পাই না। এসব ছাত্রদের জন্যই ক্লাসের লেভেল নষ্ট হয়। কান ধরে দাঁড়িয়ে থাকো পুরো ক্লাস। ইমন এক মুহূর্ত থেমে যায়, তারপর ধীরে ধীরে নিজের কান ধরে দাঁড়িয়ে পড়ে। তার মাথা নিচু, চোখে পানি চলে এসেছে, কিন্তু সে সেটা লুকানোর চেষ্টা করছে। পুরো ক্লাসে হঠাৎ হাসির রোল পড়ে যায়। দেখ দেখ, কিছুই পারে না, হ্যাঁ? আরে এই টাইপের ছেলেরা আসে কেন? হাসির শব্দগুলো যেন ইমনের বুকের ভেতর ছুরির মতো বিঁধতে থাকে। সে দাঁড়িয়ে থাকে নিঃশব্দে, অপমান গিলতে থাকে। তার চোখের কোণ দিয়ে ধীরে ধীরে পানি গড়িয়ে পড়ে, কিন্তু সে মাথা আরো নিচু করে নেয়। আমি কি সত্যি এতটাই অযোগ্য? আমি কি কখনো পারবো না? সে এখনো দাঁড়িয়ে আছে, কান ধরে পুরো ক্লাসের সামনে। তার ভেতরে জমতে থাকে অপমান, কষ্ট আর এক অদ্ভুত প্রতিজ্ঞা। একদিন একদিন আমি এমন জায়গায় পৌঁছাবো যেখানে কেউ আমাকে এভাবে অপমান করার সাহস পাবে না। এই অপমানই একদিন তার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। আজ সে হাসির পাত্র, কিন্তু একদিন পুরো দুনিয়া তাকিয়ে থাকবে তার দিকে।
ক্লাস শেষ হওয়ার পরও ইমনের কানে যেন সেই হাসির শব্দগুলো বাজতেই থাকে। প্রতিটা মুহূর্ত, প্রতিটা শব্দ তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। সে ধীরে ধীরে ক্লাসরুম থেকে বেরিয়ে আসে, মাথা নিচু, চোখে এখনো কষ্টের ছাপ। অন্যদিকে নীলা, সে কখনো নরম হওয়ার মেয়ে না। ছোটবেলা থেকেই বড়লোক বাবার আদরে বড় হওয়া, সবকিছু নিজের মতো করে পাওয়ার অভ্যাস তার মধ্যে একটা অদৃশ্য অহংকার তৈরি করেছে। তার কাছে মানুষ দুই ধরনের, যারা তার লেভেলের আর যারা না। আর ইমন তার চোখে সেই নাদের একজন। তাই সে কখনো থামবে না, কখনো নরম হবে না। তার কথায় থাকবে তাচ্ছিল্য, আচরণে থাকবে দূরত্ব, আর চোখে থাকবে সেই অহংকার। ভার্সিটির করিডোর পেরিয়ে ইমন বাইরে আসে। হালকা বাতাস বইছে, কিন্তু তার বুকের ভেতরের ভারটা কমছে না। হঠাৎ তার চোখ গিয়ে থামে এক কোণে নীলা। সে দাঁড়িয়ে আছে, তার বান্ধবীদের সাথে হাসছে, কথা বলছে। তার চুলগুলো হালকা বাতাসে উঠছে, মুখে আত্মবিশ্বাস, চোখে ঝিলিক। ইমন থেমে যায়, অজান্তেই তার চোখ আটকে যায় নীলার দিকে। সে জানে এই মেয়েটাই তাকে একটু আগেই সবার সামনে অপমান করেছে, তবুও কেন যেন তার চোখ সরাতেই পারছে না। এত রাগী, এত অহংকারী, তবুও কেন যেন তাকিয়ে রাখতে ইচ্ছে করছে। নীলা সিনিয়র, তার নাগালের বাইরে, তার জগৎ আলাদা। তবুও ইমনের মনটা যেন অবাধ্য হয়ে উঠেছে। সে চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে থাকে। ঠিক তখনই হৃদম পাশে এসে দাঁড়ায়। ভাই, কি দেখছো? কিছু না। হৃদম নীলার দিকে তাকিয়ে আবার ইমনের দিকে তাকায়, তারপর শান্ত কণ্ঠে বলে, ওইদিকে তাকাস না ভাই, বুঝতে পারলে কিন্তু আবার অপমান করবে, তখন সামলাতে পারবি না। অপমান নতুন কিছু না। তাও সব অপমান সহ্য করা যায় না ভাই। ইমন কোনো উত্তর দেয় না, কিন্তু তার চোখ একবার আবার চলে যায় নীলার দিকে, দূর থেকে নিঃশব্দে। আর ঠিক সেই মুহূর্তে নীলা হঠাৎ চোখ তুলে তাকায়। দুইজনের চোখ এক মুহূর্তের জন্য আটকে যায়। কিছু একটা অদ্ভুত অনুভূতি, তারপরই নীলার ভ্রু কুঁচকে যায়। সে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়, যেন কিছুই হয়নি। দূরে দাঁড়িয়ে ইমন যখন নিঃশব্দে তাকিয়ে আছে, ঠিক তখনই নীলার পাশে দাঁড়িয়ে থাকা তার বান্ধবী হালকা কৌতূহলী চোখে ইমনের দিকটা লক্ষ্য করে। কিরে নীলা, ছেলেটা তোর দিকে অমন করে তাকিয়ে আছে কেন? নীলা একটু ভ্রু কুঁচকে তাকায়, তারপর ঠোঁটের কোণে তাচ্ছিলর একটা হাসি ফুটে ওঠে। এসব ছোট লোকদের জন্মই হয়েছে নীলার দিকে তাকিয়ে থাকার জন্য। ওরা আসলে নীলাকে পেতে চায়, কারণ আমার বাবা প্রধানমন্ত্রী, টাকার অভাব নেই। তার চোখে তখন আত্মবিশ্বাস না, বরং এক ধরনের অভ্যস্ত অহংকার, যেন এই কথাগুলোই তার পরিচয়, তার শক্তি। এত বড় লোকের মেয়েকে কেউ কি হাতছাড়া করতে চাইবে? আশেপাশের কয়েকজন মেয়ে হালকা হেসে ওঠে, কেউ সম্মতি জানায়, কিন্তু তার বান্ধবী এবার একটু অন্যভাবে তাকায়, যেন কথাগুলোর ভেতরে কিছু খুঁজছে। হতেও তো পারে যে এটা শুধু তোকেই পছন্দ করে, তোর বাবার টাকাকে নয়। কথাটা শুনে মুহূর্তের জন্য নীলা থেমে যায়। তার চোখে এক সেকেন্ডের জন্য অদ্ভুত একটা দৃষ্টি ফুটে ওঠে, যেন এই সম্ভাবনাটা সে কখনো ভেবে দেখেনি। কিন্তু পরের মুহূর্তে সে নিজেকে সামলে নেয়। তার মুখে আবার সেই চেনা কঠোরতা, সেই অহংকার। এসব নিয়ে ভাবার সময় আমার নেই। আমার লাইফে এর থেকেও অনেক বড় বড় জিনিস আছে ভাবার। বলে সে অন্যদিকে তাকিয়ে যায়। কথাটা শেষ হলেও তার ভেতরে কোথাও যেন হালকা একটা প্রশ্ন থেকে যায়, কিন্তু সে কখনো নিজের অহংকারের বাইরে গিয়ে কিছু ভাবতে শেখেনি। দূরে দাঁড়িয়ে ইমন কিছুই শুনতে পায় না, তবু তার মনে একটা অদ্ভুত অনুভূতি কাজ করে। সে জানে না কেন, কিন্তু তার মনে হয় এই মেয়েটার সাথে তার গল্প এখানেই শেষ না, বরং এখান থেকে শুরু। দিন শেষে শহরটা ধীরে ধীরে নীরব হয়ে আসে। আকাশে অন্ধকার নেমে যায়, আর এক একটা বাড়ির ভেতরে এক একটা আলাদা গল্প শুরু হয়। নীলাদের বাড়ি বিশাল অট্টালিকা, চারপাশে ঝলমলে আলো, সবকিছুতেই আভিজাত্যর ছাপ। ড্রয়িং রুমে সোফায় বসে আছে নীলা, তার মুখে হালকা বিরক্তির ছাপ, হাতে ফোন, কিন্তু মনটা যেন অন্য কোথাও। ঠিক তখনই তার বাবা ভেতরে ঢোকে। কি মা, আমার প্রিন্সেস এত চুপচাপ কেন? বাবা, আগের গাড়িটা আমার একদমই পছন্দ হচ্ছে না।
তার গলায় আদেশের মতো স্বাভাবিক ভঙ্গি, যেন না পছন্দ হওয়াটাই যথেষ্ট কারণ। কাল একটা নতুন গাড়ি কিনে দেব। অবশ্যই মা, তুমি যেটা চাও সেটাই হবে। যেন এটা কোনো বড় ব্যাপারই না। মেয়ের একটা কথাই তার কাছে সবকিছু। ঠিক তখনই নীলার মা ভেতরে আসে। তাদের কথোপকথন শুনে মুখটা একটু গম্ভীর হয়ে যায়। তুমি মেয়ের সব জেদ মেনে নাও কেন? এমন করলে তো মেয়েটা বেয়াদব হয়ে যাবে, তখন আর অল্পতে হবে না। নীলা ভ্রুকুচকে মায়ের দিকে তাকায়, যেন এই কথাগুলো তার ভালো লাগেনি। কিন্তু তার বাবা হালকা হেসে উত্তর দেয়, আমার একটা মেয়ে, যা চাইবে পায়ের কাছে এনে দেবো। এই কথাটার মধ্যে যেন সবকিছু পরিষ্কার হয়ে যায়। এই বাড়িতে নীলা শুধু মেয়ে না, সে আদরের রাজকন্যা। তার চাওয়া মানেই আদেশ, তার ইচ্ছাই শেষ কথা। নীলার মা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে বলে, সবকিছু পেলে মানুষ সবকিছুর মূল্য বুঝতে পারে না। আমি রুমে যাচ্ছি। তার কণ্ঠে এখনো সেই অহংকার, সেই অভ্যস্ত আধিপত্যা। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। নিজের রুমে এসে দরজা বন্ধ করে দেয় নীলা। বড় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকায়, তার চোখে আত্মবিশ্বাস। কিন্তু কোথাও যেন আজ একটু অন্যরকম কিছু। মনে পড়ে যায় দিনের ঘটনাগুলো। একটা ছেলের নির্লিপ্ত চোখ, কোনো ভয় নেই, কোনো লোভ নেই। নীলা মাথা নাড়ে। আজব ছেলে, আমার এসব নিয়ে ভাবার সময় নেই। রাত অনেক গভীর হয়ে গেছে। চারপাশ নিস্তব্ধ, শহরের আলো ঝলমল করলেও নীরবতার একটা চাপা ভার ছড়িয়ে আছে চারদিকে। নীলা রুমের ভেতরে নরম আলো জ্বলছে, সে বিছানায় শুয়ে ফোন স্ক্রল করছিল, কিন্তু মনটা যেন কোথাও আটকে আছে। ঠিক তখনই ফোনটা হঠাৎ বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে তার বান্ধবীর নাম। নীলা কল রিসিভ করে। হ্যালো। কি রে নীলা, কি করছিস? ক্লাবে আয়, আজ পার্টি করব। এত রাতে? আরে সমস্যা কি? তোর তো গাড়ি আছে, ড্রাইভার আছে, তুই তো রাজকন্যা। কথাটা শুনে নীলা হালকা হাসে। তার মুখে আবার সেই পুরনো আত্মবিশ্বাস ফিরে আসে। ঠিক আছে, আসছি। কল কেটে দিয়ে সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। ওয়ার্ড্রোব খুলে একের পর এক ড্রেস দেখতে থাকে। শেষে একটা দামি স্টাইলিশ ড্রেস বের করে। এমন ড্রেস যা সাধারণ মানুষ শুধু দেখেই অস্বস্তি বোধ করে, কিন্তু নীলার জন্য এগুলো খুব স্বাভাবিক। সে আয়নার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে প্রস্তুত হতে থাকে। হালকা মেকআপ, চুলগুলো সেট করা, চোখে আত্মবিশ্বাসী দৃষ্টি। এটাই আমার দুনিয়া। কিছুক্ষণ পর সে নিচে নামে। গাড়ি প্রস্তুত, ড্রাইভার দরজা খুলে দেয়। নীলা নির্লিপ্ত ভঙ্গিতে উঠে বসে। কিছু সময় পর শহরের এক নামি ক্লাব বাইরে থেকেই ভেসে আসছে জোরে বাজতে থাকা মিউজিক। আলো ঝলমলে পরিবেশে নীলা ভেতরে ঢুকতেই তার বান্ধবীরা তাকে ঘিরে ধরে। ফাইনালি। ভেতরের পরিবেশ একেবারেই অন্যরকম। লাইটের ঝলকানি, জোরে বাজতে থাকা গান, কেউ নাচছে, কেউ গল্প করছে, কেউ আবার গ্লাস হাতে নিয়ে নিজের মতো করে সময় কাটাচ্ছে। এখানে সবাই একই রকম, সবাই বড়লোক পরিবারের সন্তান। কারো চোখে কোনো ভয় নেই, কোনো দায়িত্ব নেই, শুধু আছে স্বাধীনতা আর বাবার টাকার গরম। বান্ধবী গ্লাস এগিয়ে দেয়। নে, আজ মুডটা সেট করি। নীলা গ্লাসটা হাতে নেয়, তার চোখে আবার সেই দৃষ্টি। সে ধীরে ধীরে চারপাশে তাকায়। এই জায়গাটা, এই জীবনটা, সবকিছুই তার খুব চেনা, খুব আপন। গান আরো জোরে বাজতে থাকে, সবাই নাচতে শুরু করে। নীলাও ধীরে ধীরে তাদের সাথে মিশে যায়। হাসি, আলো, শব্দ, সবকিছুর মাঝে সে নিজেকে হারিয়ে ফেলে। আর ঠিক সেই সময় অন্য কোথাও, অন্য এক অন্ধকার ঘরে ইমন একা বসে আছে। ক্লাবের সেই ঝলমলে শব্দ, আলো আর ভিড়ের মাঝেও নীলার মনটা যেন হঠাৎ এক অজানা অস্থিরতায় ভরে ওঠে। চারপাশের হাসি, গান, নাচ সবকিছুই তার কাছে এক মুহূর্তে ভারী লাগতে শুরু করে। সে কিছু না বলে ধীরে ধীরে ক্লাব থেকে বেরিয়ে আসে। তার হাঁটায় টালমাটাল ভাব, চোখে অল্প অন্ধকার ছায়া। অন্যদিকে ইমনও সেই রাতের নীরবতায় নিজের ভেতরের চাপা কষ্টগুলো নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। হঠাৎ করে তার মনটা খারাপ হয়ে যায়।
কেন খারাপ সেটার কোনো কারণও সে ঠিক বুঝতে পারে না, শুধু একটা অস্থিরতা। সে ধীরে ধীরে হাঁটতে শুরু করে, রাস্তার আলো আর অন্ধকারের মাঝে হারিয়ে যেতে যেতে একটু দূরে চলে আসে। হালকা বাতাস বইছে, নির্জন রাস্তা, দূরের গাড়ির শব্দ। এই নিস্তব্ধতার মাঝে হঠাৎ তার চোখে পড়ে একটা ছায়া। একজন মানুষ হেলে দুলে সামনে এগিয়ে আসছে। ইমন থেমে যায়, চোখ কুঁচকে তাকায়। ধীরে ধীরে কাছে আসতে স্পষ্ট হয় এটা নীলা। কিন্তু তাকে দেখে ইমন এক মুহূর্তেই বুঝে ফেলে কিছু একটা ঠিক নেই। তার হাঁটা ভারী, চোখ আধ খোলা, স্পষ্ট নেশার ছাপ। ইমন দ্রুত এগিয়ে যায়। এত রাতে এভাবে? এত রাতে নেশা করে বাইরে ঘুরছেন কেন? বাসায় যান। নীলা হঠাৎ থেমে যায়, মাথা একটু তুলে ইমনের দিকে তাকায়। চোখে ঝাপসা দৃষ্টি, তার মুখে তাচ্ছিল্য মিশ্রিত হাসি ফুটে ওঠে। আমার বাবার টাকায় আমি নেশা করছি, তোর তাতে কি? হ্যাঁ, কথাটা যেন বাতাসে ভারী হয়ে ঝুলে থাকে। ইমন এক মুহূর্ত চুপ থাকে, তারপর শান্ত গলায় বলে, আমার কিছু না, কিন্তু এই অবস্থায় বাইরে থাকা ঠিক না। খারাপ মানুষ সুযোগ নিতে পারে। নিলে নিক, তোর কি? ইমন এক মুহূর্ত তাকিয়ে থাকে। এই মেয়েটার এই অবস্থা, এই অহংকার আর এই অবুঝ আচরণ, সবকিছু মিলিয়ে তার ভেতরে একটা অদ্ভুত চাপা উদ্বেগ কাজ করে। সে ধীরে ধীরে বলে ওঠে। চলুন বাড়ি দিয়ে আসি। নীলা কিছুক্ষণ তাকিয়ে থাকে, যেন কথাটা বুঝতে চেষ্টা করছে। তারপর আবার হালকা হেসে মাথা ঘুরিয়ে নেয়, কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে না ঠিক মতো। ইমন দ্রুত তার পাশে এসে দাঁড়ায়। পড়বেন না, ঠিকভাবে দাঁড়ান। নীরব রাত, খালি রাস্তা, আর দুইজন সম্পূর্ণ ভিন্ন পৃথিবীর মানুষ। একজন ভাঙা কষ্ট নিয়ে স্থির, আরেকজন অহংকারে ডুবে থাকা টলমলে বাস্তবতা। ইমন ধীরে ধীরে নীলার হাতটা ধরে। একটু সামলান নিজেকে। এই প্রথম নীলার জীবনে কেউ তার অহংকার নয়, তার অবস্থা দেখে কথা বলছে। নেশার ঝাপসা আবরণে নীলা নিজের ভারসাম্য হারিয়ে ফেলছে। রাস্তার আলোটা তার চোখে ভাঙা ভাঙা লাগছে, চারপাশটা যেন দুলে দুলে উঠছে। ইমন খুব সাবধানে তার পাশে দাঁড়িয়ে আছে। তার একটাই চেষ্টা, মেয়েটা যেন পড়ে না যায়, কোনো দুর্ঘটনা না ঘটে। কিন্তু নীলার অহংকার আর টলমলের রাগ তখনও শেষ হয়নি। হঠাৎ সে ইমনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ছেড়ে দে, টাচ করিস কোন সাহসে? তার গলায় রাগ, তাচ্ছিল্য আর নেশার অসংলগ্নতা মিশে আছে। ইমন সামান্য পিছিয়ে যায়, কিন্তু মুহূর্তেই আবার এগিয়ে এসে নীলাকে শক্ত করে ধরে ফেলে। না হলে পড়ে যাবেন। গেলে যাবে, তোর কি? অনেক কিছু আপনি বুঝবেন না। ছাড়, বলছি ছাড়। না, আপনি ঠিক নেই। এই কথাটা যেন নীলার অহংকারে আগুন ধরিয়ে দেয়। সে হঠাৎ আরো বেশি রেগে গিয়ে ইমনের গলার কাছে এগিয়ে আসে। তারপর ক্ষণিকের নিয়ন্ত্রণ হারিয়ে দাঁত বসিয়ে দেয় তার গলায়। ইমন এক মুহূর্তে চমকে যায়, ব্যথা অনুভূত করলেও সে হাত ছাড়ে না, কোনো প্রতিক্রিয়াও দেখায় না। তার চোখে শুধু একটা জেদ, মেয়েটাকে নিরাপদে রাখতে হবে। ইমন শান্ত গলায় বলে, ঠিক আছে, শান্ত হন। নীলা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে দুর্বল হয়ে আসে। তার শরীর আবার ভারসাম্য হারাতে থাকে। ইমন বুঝে যায় এভাবে হাঁটানো যাবে না। সে হাত তুলে একটা গাড়ি থামায়, একটা ট্যাক্সি দাঁড়িয়ে যায়। ইমন খুব সাবধানে নীলাকে তুলে গাড়িতে বসায়, তারপর নিজেও উঠে পড়ে। কোথায় যাবেন? ইমন ঠিকানা বলে দেয় নীলার বাড়ির। গাড়িটা ধীরে ধীরে চলতে শুরু করে। নীলা আদর্শ অবস্থায় জানালার দিকে মাথা ঠেকিয়ে আছে, চোখ আধ খোলা। তার ঠোঁটে এখনো সেই অহংকারের ছায়া, কিন্তু এখন তার ভেতরে একটা অদ্ভুত নীরবতা। ইমন চুপচাপ বসে আছে, তার গলায় কামড়ের দাগ, কিন্তু সে সেটার দিকে তাকায় না। গাড়ির জানালা দিয়ে রাতের বাতাস ঢুকছে, দুজনের মাঝখানে নীরবতা, কিন্তু সেই নীরবতার ভেতরে জমে আছে হাজারটা অজানা অনুভূতি। একজন ভাঙা তবু দায়িত্বশীল, আরেকজন অহংকারী তবুও অসহায়। গাড়িটা ধীরে ধীরে নীলার বাড়ির সামনে এসে থামে। ইমন সাবধানে তাকে নামিয়ে দরজার দিকে এগিয়ে দেয়। রাতে সেই অস্থিরতা শেষে ভোর নেমে আসে ধীরে ধীরে। জানালার ফাঁক দিয়ে সূর্যের নরম আলো ঘরের ভিতরে ঢুকে পড়ে,
কিন্তু নীলার ঘুমটা শান্ত ছিল না, বারবার ভেঙে ভেঙে যাচ্ছিল। শেষে হঠাৎ ফোনের রিংটোনে তার ঘুম পুরোপুরি ভেঙে যায়। স্ক্রিনে ভেসে ওঠে তার বান্ধবীর নাম। নীলা চোখ কুঁচকে ফোনটা ধরে। হ্যালো। কই চলে গেছিলি রাতে? আমরা তো তোকে কোথাও খুঁজে পাইনি, সবাই টেনশনে ছিল। নীলা কিছুক্ষণ চুপ করে থাকে, মাথাটা এখনো ভারী। রাতের স্মৃতি ঝাপসা ঝাপসা ভেসে ওঠে। ভালো লাগছিল না, তাই চলে এসেছিলাম। তার কণ্ঠে কোনো ব্যাখ্যা নেই, শুধু এক ধরনের অবহেলা, যেন এটা খুব স্বাভাবিক একটা ঘটনা। পরে বলবো, এখন মাথা ধরেছে। ফোন কেটে যায়, ঘরটা আবার নীরব হয়ে যায়। নীলা বিছানায় আধশোয়া হয়ে থাকে কিছুক্ষণ। চোখ বন্ধ করতেই আবার সেই রাতের টুকরো টুকরো ছবি ভেসে ওঠে। অন্ধকার রাস্তা, টলমলে হাঁটা আর ইমনের মুখ। হঠাৎ তার চোখ কপালে ওঠে। সে ধীরে ধীরে উঠে বসে। ওই ছোট লোকটা? তার কপাল কুঁচকে যায়, মুখে রাগ জমতে থাকে। মনে পড়ে যায় সেই মুহূর্তটা যখন সে নিয়ন্ত্রণ হারিয়ে ইমনের গলায় কামড় দিয়েছিল। তার চোখ আরও রাগ ফুটে ওঠে। আমাকে স্পর্শ করেছে। ছোট লোকটা মনে করেছে আমাকে ধরে রাখতে পারবে। ওকে ছাড়বো না। নীলা বিছানা থেকে উঠে দাঁড়ায়, আয়নার সামনে গিয়ে নিজের দিকে তাকায়। চোখে সেই চেনা কঠোরতা ফিরে আসে। কেউ আমাকে ছুতে পারে না, কেউ না। কিন্তু তার ভেতরের একটা অংশ খুব ছোট্ট করে সেই রাতের দৃশ্যটা আবার মনে করে। ইমন নীরব, শক্ত আর অদ্ভুতভাবে যত্নশীল। কিন্তু নীলা দ্রুত সেই চিন্তাটা ছেড়ে ফেলে দেয়। তার মুখে আবার সেই অহংকার ফিরে আসে। এই খেলাটা আমি শুরু করিনি, কিন্তু শেষ আমি করব। আর ঠিক সেখানেই শুরু হয় নীলার ভেতরের এক অজানা প্রতিশোধের আগুন, যেটা সে এখনো বোঝে না। এই আগুন একদিন শুধু ইমনকে না, তাকেও বদলে দেবে। ভোরের আলো পুরোপুরি ছড়িয়ে পড়েছে। নীলার বাড়ির বিশাল দরজাটা খুলে সে ধীরে ধীরে নিচে নামতেই হঠাৎই বাড়ির ভেতরের পরিবেশ বদলে যায়। ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা তার মায়ের মুখটা কঠিন, চোখে রাগ আর উদ্বেগের মিশ্রণ। বাবার চোখে চিন্তা, আর বাড়ির ভেতরের নীরবতা যেন ভারী হয়ে আছে। বেয়াদব অসভ্য মেয়ে, রাতে মদ খেয়ে রাস্তায় পড়ে থাকিস? নীলা এক মুহূর্ত থেমে যায়। মাথাটা এখনো ভারী, কিন্তু মায়ের কথাগুলো কানে গিয়ে যেন আগুন ধরিয়ে দেয়। ছেলেটা যদি না নিয়ে আসতো কি হতো জানিস? এই কথাটা শোনার পরই পুরো ঘরটা থমথমে হয়ে যায়। তার বাবা হালকা গলায় থামাতে চায়। আরে রাগু কেন? রাখবো না কেন? তোমার মেয়ে এক নাম্বারের অসভ্য। মেয়ে হয়ে মদ খায়, লজ্জা করে না? বাবার টাকা আছে, বসে যা খুশি তাই করবে। নীলা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার চোখে কোনো অনুশোচনা নেই, বরং ধীরে ধীরে জমে ওঠে তীক্ষ্ণ রাগ। ছেলেটা কত ভালো, বাড়ি দিয়ে গেল। অন্য মানুষ হলে কি করতো ধারণা আছে? এই কথাটাই যেন নীলার ভেতরে সবচেয়ে বেশি লাগে। তার চোখে হঠাৎ করে আগুন জ্বলে ওঠে। নিশ্চয়ই ওই ছোট লোকটা আমার সম্পর্কে খারাপ কিছু বলেছে। ওকে তো আমি ছাড়বো না। কিন্তু বাইরে থেকে সে চুপ, একদম নিঃশব্দ, যেন কিছুই হয়নি। তার মা আবারও রাগে কিছু বলতে যায়, কিন্তু বাবা এবার নরম গলায় থামিয়ে দেয়। থাক, এখন আর কথা না বাড়াও। ঘরের ভেতর আবার নীরবতা নেমে আসে। নীলা ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে যায়, কিন্তু তার চোখে এখন আর আগের সেই নেশার ক্লান্তি নেই। এখন সেখানে আছে শুধু রাগ, শুধু অহংকার আর এক অদৃশ্য প্রতিশোধের আগুন। সে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকায়। আমাকে কেউ এভাবে অপমান করতে পারে না, কেউ না। আর ঠিক সেই মুহূর্তে ইমনের নামটা তার মাথায় আবারও একবার ফিরে আসে। নতুন একটা দিন, কিন্তু ইমনের জীবনে দিন মানেই একই রকম চাপা কষ্ট, একই রকম লড়াই। তবুও আজ সে একটু ভিন্নভাবে বসে আছে। ভার্সিটির গাছতলায় সেই বেঞ্চ, পাশে রিদম, দুজনের সামনে খাতা খোলা, পড়াশোনার কথা চলছে। ভাই দেখ, এই টপিকটা বুঝলি, এখানে যদি এইভাবে লিখিস তাহলে মার্কস ফুল পাবে। ইমন মন দিয়ে শোনার চেষ্টা করছে, মাঝে মাঝে মাথা নাড়ছে, কিন্তু তার চোখে ক্লান্তি স্পষ্ট। পড়তে চাই, কিন্তু সময়টা পাই না।
ঠিক তখনই ভার্সিটির গেটের দিকে হঠাৎ সবার দৃষ্টি ঘুরে যায়। একটা দামি গাড়ি এসে থামে, চকচকে দৃষ্টি কারার মতো। ধীরে ধীরে দরজা খুলে নেমে আসে নীলা। দামি পোশাক, আত্মবিশ্বাসী হাঁটা, চারপাশের সবাই যেন এক মুহূর্তের জন্য থেমে তাকিয়ে থাকে, যেন পুরো জায়গাটা তার উপস্থিতিতে বদলে যায়। ইমনও অজান্তেই তাকিয়ে পড়ে। তার চোখে এক ধরনের মুগ্ধতা, এক ধরনের অদ্ভুত টান। সে চুপচাপ তাকিয়ে থাকে, যেন চোখ সরাতে পারছে না। হৃদম খেয়াল করে ফেলে। কি ভাই তাকিয়ে আছিস কেন? বলছি না রাগ করবে, আবার অপমান করবে। রাগ করুক, তবুও দেখতে ভালো লাগে। ভাই প্রেমে পড়ছিস নাকি? ইমন থেমে যায়, নিজের ভেতরে যেন উত্তর খোঁজে। তার চোখে এক মুহূর্তের জন্য দ্বিধা। কি জানি। তার গলায় কোনো নিশ্চিততা নেই, কিন্তু অনুভূতিটা অস্বীকারও করতে পারছে না। হৃদম এবার সিরিয়াস হয়ে যায়। ভাই পিছিয়ে আয়, এত বড় লোকের মেয়ে আমাদের ভাগ্যে নাই। কথাটা শুনে ইমন কিছুক্ষণ চুপ থাকে। তার চোখ আবারও একবার চলে যায় নীলার দিকে, যে মেয়েটা তার থেকে অনেক দূরে, শুধু স্ট্যাটাসে না, পুরো একটা জগতে। হয়তো সত্যি আমাদের গল্পটা শুরু হওয়ার আগেই শেষ। কিন্তু হৃদয় কি কখনো হিসাব মানে? যেখানে টান লাগে সেখানে দূরত্ব, অবস্থান কিছুই কাজ করে না। আর ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে ইমন, একটা অসম্ভব অনুভূতি নিয়ে, যেটা একদিন তাকে এমন পথে নিয়ে যাবে যেখানে থেকে আর ফিরে আসা সহজ হবে না। গাছতলার সেই বেঞ্চে বসে দুজন কথা বলছিল। চারপাশে হালকা বাতাস, ছাত্রছাত্রীদের কোলাহল, সবকিছু স্বাভাবিকই ছিল। কিন্তু হঠাৎই হৃদমের চোখ গিয়ে আটকে যায় ইমনের গলার দিকে। সে একটু এগিয়ে আসে, চোখ কুঁচকে ভালো করে দেখে। কিরে ভাই, তোর গলায় আবার কামড় দিল কে? কথাটা শুনে ইমন এক মুহূর্ত থেমে যায়। তার চোখে হঠাৎ সেই রাতের দৃশ্যটা ভেসে ওঠে। অন্ধকার রাস্তা, টলমলে নীলা, আর সেই হঠাৎ কামড়। সে অজান্তেই গলায় হাত দেয়। কিছু না। সে চোখ সরিয়ে নেয়, যেন বিষয়টা এড়িয়ে যেতে চায়। কিন্তু হৃদম ছাড়ার পাত্র না। সে আরো কাছে ঝুঁকে দেখে। আরে আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি কেউ কামড় দিয়েছে। সত্যি বল কে? এমন একটু অপ্রস্তুত হয়ে যায়, তারপর হালকা একটা অজুহাত বানিয়ে ফেলে। আমাদের বাড়িতে একটা বাচ্চা আছে, তো সে কামড় দিয়েছে। বলে সে জোর করে হালকা হাসে, কিন্তু সে হাসিতে স্বাভাবিকতা নেই। হৃদম চুপ করে তাকিয়ে থাকে। কিছুক্ষণ তার চোখে স্পষ্ট সন্দেহ। পিচ্ছি ভাই, এই কামড়টা কিন্তু পিচ্ছির মতো লাগতেছে না, বড় মানুষের কামড় মনে হচ্ছে। আরে বললাম না কিছু না। কেন যেন ভুলতে পারছি না। ঠিক আছে, এখন না বললেও পরে বলবি, কিন্তু ভাই গল্পটা ইন্টারেস্টিং লাগতেছে। ইমন কিছু বলে না, শুধু হালকা হাসে। কিন্তু তার চোখে আবারও একবার চলে যায় দূরে দাঁড়িয়ে থাকা নীলার দিকে, যে এখনো কিছু জানে না। এই ছোট্ট একটা ঘটনা কিভাবে তাদের দুজনের জীবনে বড় ঝড় তুলতে যাচ্ছে। আর হৃদম, সে হয়তো বুঝতে পারছে না পুরোটা, কিন্তু তার মনে সন্দেহের বীজটা ঠিকই রোপণ হয়, যেটা একদিন সত্যিটা খুঁজে বের করার চেষ্টা করবেই। দিনটা আবার ধীরে ধীরে শেষের দিকে এগিয়ে যায়। ভার্সিটির কোলাহল পিছনে ফেলে ইমন ফিরে আসে সেই পরিচিত জায়গায়, তার নিজের বাড়ি। কিন্তু এই বাড়ি শব্দটার মধ্যে কোনো উষ্ণতা নেই, কোনো আপন অনুভূতি নেই। যেন শুধু একটা জায়গা যেখানে সে থাকে, বাঁচে না। দরজা ঠেলে ভেতরে ঢুকতে কানে ভেসে আসে সেই পরিচিত তিক্ত কণ্ঠ। ওহো, আজকে নবাবপুত্র ফিরছে। ইমন থেমে যায়, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, যেন এই কথাগুলো তার জন্য নতুন কিছু না। কয়দিন পালিয়ে বাঁচছিস, আজ আর পারবি না। ইমনের বুকটা হালকা কেঁপে ওঠে, কিন্তু সে চুপ। সৎমা সামনে এসে দাঁড়ায়, আঙুল তুলে একের পর এক কাজ বলতে শুরু করে। আজ পুরো ঘর মুছবি, সব জামা কাপড় পরিষ্কার করবি, আর শোন, কাজ না করলে আজ খাবার পাবি না। কথাগুলো যেন ইমনের বুকের ভেতর ভারী হয়ে জমে থাকে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কোনো প্রতিবাদ নেই, কোনো প্রশ্ন নেই। ঠিক আছে মা। তার এই চুপচাপ মেনে নেওয়াটাই যেন আরো স্বাভাবিক হয়ে গেছে। সে ধীরে ধীরে কাজে লেগে যায়, মেঝেতে পানি ঢেলে মুছতে শুরু করে। তার হাত ধীরে ধীরে চলছে,
কিন্তু শরীরটা ক্লান্ত, মনটা ভেঙে গেছে আগেই। প্রতিটা ঘষায়, প্রতিটা পরিশ্রমে তার ভেতরের কষ্টগুলো যেন আরো গভীরে জমে যায়। আমি কি শুধু এই কাজগুলোর জন্যই? তার চোখে পানি চলে আসে, কিন্তু সে থামে না। তারপর একের পর এক জামা কাপড় ধোয়া ঠান্ডা পানিতে হাত ডুবিয়ে রাখতে রাখতে তার আঙুলগুলো কুঁচকে যায়। শরীর ক্লান্ত হয়ে পড়ে, তবুও থামে না। কারণ সে জানে, থামলেই আবার অপমান, আবার কথা বাইরে। সন্ধ্যা নেমে আসে। ঘরের ভেতর একা ইমন কাজ করে যাচ্ছে, কেউ নেই তাকে জিজ্ঞেস করার সে কেমন আছে, কেউ নেই বলার থাক আজ এত কাজ করিস না। একদিন এইসবের বাইরে একটা জীবন পাবো। তার চোখে ক্লান্তির সাথে সাথে একটা অদৃশ্য জেদ জ্বলে ওঠে। এই অপমান, এই কষ্ট সবকিছুই একদিন তাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে কেউ তাকে আর ছোট করে দেখার সাহস পাবে না। কিন্তু সেই দিনটা আসার আগে তাকে পার হতে হবে আরো অনেক রাত, আরো অনেক কষ্ট। পুরো দিনটা যেন শেষই হতে চাইছিল না। একের পর এক কাজ থামার কোনো সুযোগ নেই। মেঝে মুছতে মুছতে হাত ব্যথা হয়ে গেছে, জামা কাপড় ধুতে ধুতে আঙুলগুলো কুঁচকে গেছে, শরীরটা ক্লান্তিতে ভেঙে পড়েছে। তবুও ইমন থামেনি, কারণ সে জানে থামলেই আবার অপমান, আবার কথা বাইরে। রাত নেমে এসেছে, বাড়ির ভেতরে সবাই খেয়ে নিয়েছে, হাসি আড্ডা, সে সবকিছু শান্ত। শুধু ইমন এখনো এক করে বসে আছে নিঃশব্দে। ঠিক তখনই সৎমা রান্নাঘর থেকে ডেকে ওঠে। আয় খেতে আয়। ইমন ধীরে ধীরে উঠে যায়। টেবিলের একপাশে একটা প্লেটে অল্প ভাত আর কিছু তরকারি, যা সবাই খেয়ে বেঁচে গেছে। সেই প্লেটটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে ইমন। তার চোখে কোনো অভিযোগ নেই, শুধু এক ধরনের অভ্যস্ত কষ্ট। সে চুপচাপ বসে খেতে শুরু করে, প্রতিটা লোকমা যেন গলায় আটকে যাচ্ছে। এটাই আমার প্রাপ্য। তার চোখে পানি চলে আসে, কিন্তু সে মাথা নিচু করে খেয়ে যায়, কারণ সে জানে কাঁদলেও কেউ দেখবে না। ঠিক তখনই তার বাবা পাশ দিয়ে যেতে যেতে থেমে যায়, কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, জীবনে কিছু করতে হলে কষ্ট করতে হয়। তার কণ্ঠে উপদেশ, কিন্তু সেখানে কোনো মমতা নেই। এমন থেমে যায় এক মুহূর্ত। তার হাতটা ধীরে ধীরে স্থির হয়ে আসে, তারপর আবার খেতে শুরু করে, কিন্তু তার ভেতরে ঝড় বইছে। মা না থাকলে যে বাবারও পর হয়ে যায়, এটাই তার প্রমাণ। তার চোখের পানি এবার আর থামে না, চুপচাপ গড়িয়ে পড়ে, কিন্তু সে মাথা নিচু করে রাখে যেন কেউ দেখতে না পায়। সে রাত, সেই টেবিল, সেই অল্প খাবার, সবকিছু মিলে ইমনের জীবনের একটা নির্মম সত্য হয়ে দাঁড়ায়, যেখানে সম্পর্কের চেয়ে অবহেলায় বড় হয়ে ওঠে। কিন্তু ঠিক এই কষ্টগুলোই একদিন তাকে এমন শক্ত করে তুলবে যেখানে সে আর কখনো ভাঙবে না। আজ সে অবহেলিত, কিন্তু কাল এই ছেলেটাই নিজের পরিচয় নিজেই তৈরি করবে। রাত অনেক গভীর, চারপাশে নিস্তব্ধতা নেমে এসেছে। ঘরের ভেতর ম্লান আলো, আর সেই আলোয় একা শুয়ে আছে ইমন। সারাদিনের ক্লান্তি শরীরে থাকলেও আজ তার চোখে ঘুম নেই। সে ছাদের দিকে তাকিয়ে আছে, যেন সেখানে নিজের সব প্রশ্নের উত্তর খুঁজছে। হালকা বাতাস জানালা দিয়ে ঢুকছে, কিন্তু তার বুকের ভেতরের অস্থিরতা কিছুতেই কমছে না। ইমন চোখ বন্ধ করে, আর তখনই ভেসে ওঠে একটা মুখ। নীলা, তার রাগী চোখ, অহংকারী কথা, আবার সেই অদ্ভুত টান। ইমন ধীরে ধীরে নিজের বুকের উপর হাত রাখে। আমি কি সত্যি ওকে ভালোবাসে ফেলেছি? কথাটা ভাবতেই তার বুকটা কেঁপে ওঠে। একটা অজানা ভয়, একটা অদ্ভুত সুখ, দুইটাই একসাথে মিশে যায়। কিন্তু বলবো কিভাবে? উনি শুনে কি বলবেন? তার মনে ভেসে ওঠে নীলার রাগী মুখ, তাচ্ছিল্যর হাসি। ছোট লোক, আমার লেভেলের না। ইমনের বুকটা হালকা মোচড় দিয়ে ওঠে। হয়তো হাসবে, অপমান করবে। কিছুক্ষণ চুপ থাকে সে, নিঃশ্বাস ভারী হয়ে আসে। তার ভেতরে যেন একটা যুদ্ধ চলছে, একদিকে ভয়, আরেকদিকে ভালোবাসা। হঠাৎ সে চোখ খুলে ফেলে, তার চোখে এবার অন্যরকম একটা দৃঢ়তা। যা বাবার বাবু, আমাকে বলতেই হবে। তার কণ্ঠ না শোনা গেলেও মনে মনে উচ্চারণ করা সেই কথাগুলোতে একটা শক্তি আছে। জীবনে কখনো কিছু চাইনি, এই প্রথমবার কাউকে চাইছি। তার চোখে এক ফোঁটা পানি এসে যায়, কিন্তু এবার সেই পানির সাথে একটা ছোট্ট হাসিও মিশে যায়। ভয় এখনো আছে,
কিন্তু তার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে সাহস। সেই রাতেই একটা সিদ্ধান্ত নেয় ইমন, যেটা হয়তো তার জীবনটাই বদলে দিবে। ভালোবাসা, অপমান না হয় প্রত্যাখ্যান যাই আসুক, সেবার পিছিয়ে আসবে না। নতুন একটা সকাল, কিন্তু আজকের সকালটা অন্যরকম। চারপাশে এক উৎসবের আমেজ। আজ পহেলা বৈশাখ। পুরো ভার্সিটি যেন রঙে রঙে ভরে উঠেছে। লাল সাদা শাড়ি, পাঞ্জাবি, হাসি, আনন্দ গান। ক্যাম্পাসের প্রতিটা কোণে সাজ সাজ রব। কেউ ছবি তুলছে, কেউ বন্ধুদের সাথে হাসছে, কেউ আবার প্রোগ্রামে প্রস্তুতি নিচ্ছে। ইমনও আজ ভার্সিটিতে এসেছে সাদামাটা একটা পাঞ্জাবি পরে। সে চারপাশে তাকায়, এত রং, এত আনন্দ, কিন্তু তার চোখ হঠাৎ করে থেমে যায়। নীলা লাল সাদা শাড়িতে দাঁড়িয়ে আছে, সে চুলগুলো খোলা, কপালে লাল টিপ, মুখে আত্মবিশ্বাস। আজ তাকে অন্যরকম লাগছে। অহংকার আছে, কিন্তু তার থেকেও বেশি কিছু, সৌন্দর্য। ইমন নিঃশ্বাস নিতে ভুলে যায় যেন। আজ ওকে অসম্ভব সুন্দর লাগছে। চারপাশে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। স্টেজে কেউ গান গাইছে, কেউ নাচছে। তবু ইমনের দৃষ্টি শুধু এক জায়গায় আটকে আছে, নীলার ওপর। তার ভেতরের অনুভূতিগুলো আজ আর চুপ থাকতে চায় না। গত রাতের সিদ্ধান্তটা যেন আজ তাকে ঠেলে দিচ্ছে সামনে। ইমন ধীরে ধীরে হাঁটতে শুরু করে। 1 পা 2 পা, তার বুকটা ধরফর করছে, হাত কাঁপছে। তবু থামে না। নীলার সামনে গিয়ে দাঁড়ায় সে। নীলা প্রথমে খেয়াল করে না তার বান্ধবীদের সাথে হাসছিল। হঠাৎ সামনে ইমনকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। তুমি? চারপাশে কয়েকজন তাকাতে শুরু করেছে। ইমন গভীর একটা নিঃশ্বাস নেয়, তারপর হঠাৎ করে হাঁটু গেড়ে বসে পড়ে। চারপাশে মুহূর্তে নিস্তব্ধতা নেমে আসে। সবাই অবাক, কেউ কেউ ফিসফিস করছে। ইমন কাপা গলায় বলে, আমি জানি আমি আপনার লেভেলের না, তবুও আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। নীলা পুরোপুরি হতবাক। তার চোখ বড় হয়ে যায়। সে যেন বিশ্বাসই করতে পারছে না এই ছেলেটা সবার সামনে তাকে প্রপোজ করেছে। কিছুক্ষণ সে চুপ থাকে, তারপর তার মুখে রাগ জমতে শুরু করে, চোখ লাল হয়ে ওঠে। সাহস তো কম না। সে এগিয়ে আসে, আর হঠাৎ চড়। পুরো জায়গাটা যেন কেঁপে ওঠে। ইমনের মুখটা একদিকে ঘুরে যায়। চারপাশে নিস্তব্ধতা, কেউ কথা বলছে না। নীলার কণ্ঠ এবার ঠান্ডা, কিন্তু বিষে ভরা। আগে তো নিজের লেভেল দেখ, তারপর স্বপ্ন দেখিস। দেখছিস দেখছিস, সাহস দেখ, সাহস। ইমন মাথা নিচু করে বসে থাকে। তার চোখে পানি চলে এসেছে, কিন্তু সে কিছু বলে না। চারপাশে ফিসফিসানি শুরু হয়ে যায়। হৃদম দূরে দাঁড়িয়ে সব দেখছে। তার মুখে উদ্বেগ, আর নীলা সে রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়। আর ইমন, সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার ভেতরটা ভেঙে গেছে, কিন্তু তার চোখে আজ একটা নতুন আগুন জ্বলে উঠেছে। অপমানের আগুন। সেই দিনের অপমান, সেই চরের শব্দ যেন ইমনের ভেতরে কোথাও স্থায়ী হয়ে বসে যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে সে পিছিয়ে যায় না, বরং উল্টো। এরপর সে প্রতিদিন, প্রতিটা মুহূর্তে ইমন যেন আরো বেশি করে নীলার দিকে টান অনুভব করতে থাকে। ভার্সিটির করিডোরে, ক্লাসের সামনে, গাছতলায়, যেখানে নীলা যায়, দূরে থেকে নিঃশব্দে তাকিয়ে থাকে ইমন। কখনো সামনে এসে কথা বলতে চায়, কখনো আবার দূরে দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকে। তার চোখে এখন একটাই জেদ, যতই অপমান করুক, যতই দূরে ঠেলে দিক, সে তার অনুভূতিটা বদলাবে না। কিন্তু এই সবকিছু নীলার কাছে বিরক্তিকর, অসহ্য। সে বারবার ইমনকে উপেক্ষা করে, চোখ ঘুরিয়ে নেয়, বন্ধুদের সামনে বিরক্তি প্রকাশ করে। উফ, এই ছেলেটাকে নিয়ে আর পারা যায় না। তার কণ্ঠে স্পষ্ট বিরক্তি। একদিন বিকেলে নীলা বাড়ির ছাদে উঠে দাঁড়িয়েছিল। হালকা বাতাস বইছে, সে ফোনে কথা বলছিল। হঠাৎ তার চোখ নিচের দিকে পড়ে, আর সে মুহূর্তেই থেমে যায়। বাড়ির নিচে গেটের সামনে দাঁড়িয়ে আছে ইমন, চুপচাপ এক দৃষ্টিতে উপরের দিকে তাকিয়ে। নীলার চোখ মুহূর্তেই লাল হয়ে ওঠে, রাগে তার মুখ শক্ত হয়ে যায়। এই ছেলেটা এখানেও চলে এসেছে। সে দ্রুত ফোন কেটে ফেলে। ছাদের এক কোণ থেকে নিচে তাকিয়ে আবার নিশ্চিত হয়, হ্যাঁ ইমনই। এবার সে রাগে আগুন হয়ে যায়, ঝড়ের মতো নিচে নেমে আসে। সিকিউরিটির দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে, ওই ছেলেটাকে দেখছেন? ওকে এখান থেকে তাড়িয়ে দিন এক্ষুনি। এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলে যান। ইমন একবার বাড়িটার দিকে তাকায়। তার চোখে কষ্ট, কিন্তু কোনো প্রতিবাদ নেই। সে ধীরে ধীরে পা বাড়ায়,
এক পা দুই পা চলে যেতে থাকে দূর থেকে। নীলা দাঁড়িয়ে সব দেখে, তার চোখে এখনো রাগ। উফ, এসব ছোট লোকদের নিয়ে আর পারি না। ইমন যে রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, তার পায়ের নিচে মাটি আছে, কিন্তু তার ভেতরের ভরসাটা যেন ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। তবু তার চোখে সেই জেদ এখনো বেঁচে আছে। ভালোবাসা, অপমান আর এক অদ্ভুত একঘেয়েমি যা তাকে থামতে দিচ্ছে না। কিন্তু সামনে যা আসছে তা শুধু কষ্ট না, বরং আরো বড় কিছু। আগের দিনে সেই অপমান, সেই তাড়িয়ে দেওয়া সবকিছুই যেন ইমনের মনে দাগ কেটে আছে। তবুও সে থামে না, বরং পরের দিন আবারও একইভাবে ভার্সিটিতে আসে। তার চোখে ক্লান্তি আছে, কষ্ট আছে, কিন্তু তার থেকেও বেশি আছে এক অদ্ভুত জেদ। ক্যাম্পাসে আজও ভিড়, ছাত্রছাত্রীদের কোলাহল। এর মাঝেই দূরে দাঁড়িয়ে আছে নীলা। তার বান্ধবীদের সাথে গল্প করছে, হাসছে, যেন কিছুই হয়নি। ইমন কিছুক্ষণ দূর থেকে তাকিয়ে থাকে, তার বুক ধড়ফড় করছে। তবুও সে এগিয়ে যায় ধীরে ধীরে। একদম সামনে গিয়ে দাঁড়ায় নীলা, ভ্রুকুচকে তাকায়। আবার তুমি তুমি কি পেছন ছাড়বে না? তার গলায় বিরক্তির চোখে রাগ, কিন্তু ইমন এবার থামে না। সে সরাসরি বলে ফেলে, নীলা, আমি আপনাকে সত্যি অনেক ভালোবাসি। আপনি বুঝতে পারছেন না কেন? চারপাশে আবারও ফিসফিসানি। কেউ তাকাচ্ছে, কেউ থেমে শুনছে। নীলার মুখ মুহূর্তেই শক্ত হয়ে যায়, চোখ লাল হয়ে ওঠে রাগে। তোমার সমস্যা কি? বারবার বলছি আমার সামনে আসবে না, তবু বুঝিস না। নিজের লেভেল দেখেছিস কখনো? আমার পাশে দাঁড়ানোর যোগ্যতা তোর নেই। আর ভালোবাসা, এসব নাটক আমার সামনে করবি না। আমি কিছু চাই না, শুধু ভালোবাসি। চুপ কর। সে ঘুরে দাঁড়ায়, যেন আর এক মুহূর্ত দাঁড়াতে চায় না। ঠিক তখনই তার এক বান্ধবী ধীরে বলে ওঠে, নীলা, যেটা তোকে সত্যি ভালোবাসে মনে হয়। কথাটা শুনে নীলা থেমে যায়। তার চোখে এক সেকেন্ডের জন্য অদ্ভুত একটা দৃষ্টি ফুটে ওঠে, কিন্তু পরের মুহূর্তে সে হেসে ফেলে, একটা ঠান্ডা তাচ্ছিল্যর হাসি। আমি কি ভালোবাসা ধুয়ে পানি খাবো? জীবনে টাকাই সব। তার এই কথাগুলো যেন বাতাসে ভারী হয়ে ছড়িয়ে পড়ে। চারপাশে নীরবতা, কেউ কিছু বলে না। এবার চুপ করে দাঁড়িয়ে থাকে, তার চোখে পানি, কিন্তু সে কাঁদে না। শুধু একবার তাকায় নীলার দিকে, তারপর ধীরে ধীরে মুখ ফিরিয়ে নেয়। কিন্তু তার ভেতরের অনুভূতিটা এখনো বদলায়নি, বরং আরো গভীরে ঢুকে গেছে। একদিকে ভালোবাসা, আরেকদিকে অহংকার। এই দুয়ের সংঘর্ষে কোন দিকে মন নিবে কেউ জানে না। দিনগুলো কেটে যাচ্ছে একটার পর একটা, কিন্তু ইমনের জীবনে যেন কোনো পরিবর্তন নেই। সকাল শুরু হয় কাজ দিয়ে, শেষ হয় অপমান দিয়ে। বাড়িতে সৎমায়ের কথা শেষ নেই, কখনো ঝাড়ু, কখনো থালা বাসন, কখনো কাপড়। একটা মানুষের যতটুকু সহ্য করার ক্ষমতা, তার থেকেও বেশি চাপ যেন প্রতিদিন ইমনের উপর পড়ে। আর বাইরে ভার্সিটিতে, সেখানে তার আরেকটা যুদ্ধ, ভালোবাসার সে প্রতিদান আসে। শুধু একবার নীলাকে দেখবে বলে গেটের সামনে দাঁড়িয়ে থাকে, ক্লাসের করিডোরে অপেক্ষা করে। কখনো দূর থেকে তাকিয়ে থাকে, কখনো আবার সাহস করে সামনে গিয়ে দাঁড়ায়। তার চোখে একটাই আকুতি, একবার, শুধু একবার নীলা যেন তাকে একটু অন্যভাবে দেখে। কিন্তু প্রতিদিনই একই ঘটনা। ইমন ধীরে বলে, আমি আপনাকে ভালোবাসি। আর নীলা? সে চোখ ঘুরিয়ে দেয়, কখনো রেগে যায়, কখনো তাচ্ছিল্য করে, কিন্তু তার মন একবারও নরম হয় না। তবুও ইমন থামে না। তার ভেতরে একটা জেদ কাজ করছে, যেন এই ভালোবাসাটাই তার বেঁচে থাকার শেষ ভরসা। আজও ঠিক একইভাবে নীলার সামনে দাঁড়িয়ে আছে সে। চারপাশে কিছু ছাত্রছাত্রী দাঁড়িয়ে, সবাই জানে কি হতে যাচ্ছে। ইমন গভীর নিঃশ্বাস নেয়, তার কণ্ঠে কষ্ট, তবুও আশা। আমাকে একটা সুযোগ দিন, আমি প্রমাণ করে দেব নিজেকে। কথাটা বলে এসে চুপ হয়ে যায়, তার চোখে এক ফোঁটা বিশ্বাস। নীলা কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর হঠাৎ হেসে ওঠে, একটা ঠান্ডা ব্যাঙের হাসি। তোকে সুযোগ দিব? তুই তো ছোট লোক। কথাটা যেন সবার সামনে ছুঁড়ে মারে। চারপাশে কেউ কেউ মুখ চাওয়াচাই করে। নীলা আবার বলে, জীবনে আমার মতো হতে পারবি? তারপর কথা বলিস।
তার চোখে অহংকার, কণ্ঠে তাচ্ছিল্য। ইমন চুপ করে দাঁড়িয়ে থাকে। তার বুকের ভেতরটা কাঁপছে, কিন্তু সে কিছু বলে না, শুধু মাথা নিচু করে। তার ভেতরে তখন এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়। ভালোবাসা আছে, কিন্তু তার সাথে মিশে যায় অপমানের জ্বালা, একটা চ্যালেঞ্জ, একটা নীরব প্রতিজ্ঞা। একদিন আমি দেখিয়ে দেব। তার চোখে ধীরে ধীরে একটা আগুন জ্বলে ওঠে, যে আগুন একদিন শুধু তার জীবন না, সবকিছুর হিসাব বদলে দেবে। দিন যায়, দিন আসে, সময় থেমে থাকে না, কিন্তু ইমনের জীবনে সেই একই গল্প, একই কষ্ট, একই অপেক্ষা। একটা সময় পেরিয়ে যায়, ইমন এখন দ্বিতীয় বর্ষে উঠে গেছে। আগের মতো আর সে পুরোপুরি দুর্বল নেই। এখন সে পড়াশোনায় মন দিয়েছে। রাতে ক্লান্ত শরীর নিয়েও বই খুলে বসে। চোখে ঘুম আসে, তবুও পড়ে, কারণ তার ভেতরে এখন একটা লক্ষ্য জন্ম নিয়েছে, নিজেকে প্রমাণ করার। তবুও তার জীবনের একটা জিনিস বদলায়নি, নীলা। সে এখনো প্রতিদিন ভার্সিটিতে যায়, দাঁড়িয়ে থাকে, কখনো আবার দূরে নীলার বাড়ির সামনে, শুধু একবার দেখবে বলে। ভালোবাসাটা এখনো আছে, কিন্তু তার সাথে মিশে গেছে একরাশ জেদ আর অপমানের আগুন। আজ বিকেলে নীলা তার বান্ধবীদের সাথে একটা অভিজাত রেস্টুরেন্টে এসেছে। চারপাশে আলো, সাজসজ্জা, টেবিলে বসে সবাই গল্প করছে, হাসছে। নীলাও মাঝে মাঝে হেসে উঠছে। আর বাইরে কাচের ওপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে ইমন। তার চোখ শুধু এক জায়গায়, নীলার ওপর। ভেতরে সেই হাসি, সেই আনন্দ, সবকিছু তার কাছে অনেক দূরের একটা জগৎ মনে হয়। তবুও সে তাকিয়ে থাকে, কারণ এটাই তার শান্তি। কিছুক্ষণ পর নীলা উঠে দাঁড়ায়। আমি একটু ওয়াশরুম থেকে আসি। বলে সে হাঁটতে শুরু করে। হাই হিল, মসৃণ ফ্লোর। হঠাৎ তার পা পিছলে যায়, সে পড়ে যেতে দেয়। ঠিক সেই মুহূর্তে দরজা ঠেলে দৌড়ে ঢুকে পড়ে ইমন। এক ঝটকায় তাকে ধরে ফেলে। এক সেকেন্ডের জন্য সবাই যেন থেমে যায়। নীলা পড়ে যায় না, ইমনের হাতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু পরের মুহূর্তেই সে ঝটকা মেরে নিজেকে ছাড়িয়ে নেয়। তার চোখ লাল হয়ে ওঠে, রাগে ফুঁসতে থাকে। ঠাস, দুটো জোরে থাপ্পড়। পুরো রেস্টুরেন্ট নিঃশব্দ হয়ে যায়। সবাই তাকিয়ে থাকে, কেউ ফিসফিস করছে, কেউ বিস্ময়ে চেয়ে আছে। ছোট লোক, আমার শরীরে হাত দেওয়ার জন্যই পেছন পেছন ঘুরিস, তাই না? ইমনের মুখ একদিকে ঘুরে যায়, তার চোখে পানি চলে আসে, কিন্তু সে কিছু বলে না। নীলা থামে না। লজ্জা করে না? ছোট লোক, বদমাস। আরো অনেক অপমান, একটার পর একটা। সবাই শুনছে, কেউ থামাচ্ছে না। সেই মুহূর্তে ইমন যেন মাটির সাথে মিশে যেতে চায়। তার বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যায়। ভালোবাসা, অপমান, সবকিছু একসাথে আঘাত করে। নীলা তখনও থামেনি, তার চোখে অহংকার। আমার মতো হতে পারবে? আমার লেভেলের মানুষ হতে পারবে? তার প্রতিটা শব্দ যেন বিষ হয়ে ঢুকে যায়। হঠাৎ ইমন মাথা তোলে, তার চোখে পানি আছে, কিন্তু সেই পানির আড়ালে একটা ভয়ঙ্কর দৃঢ়তা। সে ধীরে ধীরে বলে, আপনার এই অহংকার আমি একদিন ভেঙে ঘুরিয়ে দেব। আমার ভালোবাসা পেতে আপনি একদিন চটপট করবেন। কথাগুলো বলে সে চুপ হয়ে যায়। তার চোখে আর ভয় নেই, শুধু এক অদ্ভুত জেদ। নীলা কয়েক সেকেন্ড চুপ থাকে, তারপর হেসে উঠে একটা ঠান্ডা অবজ্ঞার হাসি। স্বপ্ন দেখিস তোদের মতো, মানুষের স্বপ্নই বড়। সে ঘুরে চলে যায়। তার বান্ধবীরাও পিছু নেয়, আর ইমন সে দাঁড়িয়ে থাকে সবার সামনে, অপমানিত, ভেঙে পড়া। তবু ভেতরে ভেতরে তৈরি হচ্ছে একটা ঝড়, যেটা একদিন সবকিছু পাল্টে দেবে। রাতটা আজ অন্যরকম, চারপাশে নিস্তব্ধতা, কিন্তু ইমনের ভেতরে যেন ঝড় বইছে। সে রেস্টুরেন্টের অপমান, সেই থাপ্পড়, সেই কথাগুলো বারবার তার কানে বাজছে। সে বিছানায় শুয়ে আছে, কিন্তু চোখে এক ফোঁটা ঘুম নেই। ছাদের দিকে তাকিয়ে থাকে, তার বুকের ভেতরটা যেন ভারী হয়ে আছে। হঠাৎ সে উঠে বসে, চোখ দুটো লাল, কিন্তু এবার সেই চোখে শুধু কষ্ট না, একটা সিদ্ধান্ত, একটা শক্ত ইচ্ছে। ইমন ধীরে ধীরে ফোনটা হাতে নেয়, কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। একটা নাম, মামা। তার হাত একটু কাঁপে, কারণ এই মানুষটার সাথে তার অনেকদিন কথা হয়নি। মা মারা যাওয়ার পর সবকিছুই যেন দূরে সরে গেছে, তবু এই মানুষটাই তাকে সবচেয়ে বেশি ভালোবাসতো। ছোটবেলায় মামা তাকে কত আদর করত, কতবার বলেছে, চল আমার সাথে, তোকে আমেরিকা নিয়ে যাব,
তুই বড় হবি, অনেক বড়। কিন্তু ইমন যায়নি, কারণ সে ভেবেছিল মানেই তবু তার বাবা আছে, সে তার বাবাকে ছেড়ে যেতে চায়নি। কিন্তু আজ সে বুঝে গেছে সব সম্পর্ক একরকম থাকে না, সবাই আপন হয় না। ধীরে ধীরে সে কল বাটনে চাপ দেয়। রিং বাজে একবার, দুইবার, তার বুক ধড়ফড় করছে। হঠাৎ কল রিসিভ হয়। হ্যালো। কণ্ঠটা শুনতেই ইমনের বুকটা কেঁপে ওঠে। এতদিন পরে পরিচিত স্নেহের গলা। কে? মামা, আমি ইমন। ইমন, কেমন আছিস বাবা? বাবা শব্দটা শুনেই ইমনের চোখে পানি চলে আসে। এতদিন পর কেউ তাকে এইভাবে ডেকেছে। ইমন নিজেকে সামলে নেয়। ভালো আছি। এতদিন পর মনে পড়লো? তুই জানিস আমি তোকে কতবার কল দিতে চেয়েছি? ইমন চুপ থাকে, তার গলা ভারী হয়ে আসে। কিছুক্ষণ নীরবতার পর সে ধীরে বলে, মামা, আমি তোমার কাছে আসতে চাই। সত্যি বলছিস? তুই আসতে চাস? যেন তিনি বিশ্বাসই করতে পারছেন না। তারপর হঠাৎ করে কণ্ঠটা আরো উজ্জ্বল হয়ে ওঠে। আমি তো এতদিন ধরে এই কথাটাই শুনতে চেয়েছি। তুই চলে আয়, এখনই চলে আয়। আমি সব ব্যবস্থা করে দিব, তোর পড়াশুনো সব কিছু। তুই শুধু চলে আয়। ইমনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, কিন্তু এবারে পানির সাথে একটা স্বস্তি আছে, একটা নতুন শুরুর অনুভূতি। আমি আসবো মামা। তার কণ্ঠে দৃঢ়তা। আজ সে সত্যি একটা সিদ্ধান্ত নিয়েছে। এই কষ্ট, এই অপমান সবকিছু ছেড়ে সে নতুন একটা পথে হাঁটবে। আর সেই পথটাকে কোথায় নিয়ে যাবে সেটা এখনো অজানা। কিন্তু একটা জিনিস নিশ্চিত, এই রাতটাই ইমনের জীবনের মোড় ঘুরিয়ে দিল। অনেকদিন কেটে গেছে, একটা দিন, দুইটা দিন, তারপর ধীরে ধীরে এক সপ্তাহ, এরপর এক মাস। সময় নিজের মতো করে এগিয়ে গেছে, কিন্তু একটা জিনিস বদলে গেছে। ইমন আর আসে না। ভার্সিটির সেই গেট, সেই করিডোর, সেই গাছতলা, যেখানে প্রতিদিন একটা ছেলে দাঁড়িয়ে থাকতো, চুপচাপ অপেক্ষা করত, আজ সেখানে শুধু শূন্যতা। কেউ নেই। প্রথম প্রথম নীলা খেয়ালই করেনি। তার জীবনে তো এমন অনেক মানুষ আসে যায়, একজন কমে গেলে কি আসে যায়। সে ভেবেছিল হয়তো কোথাও গেছে, অথবা লজ্জায় আর আসছে না। কিন্তু যখন দিনগুলো এক মাসে গড়ালো, তখন হঠাৎ করেই কোথাও একটা অদ্ভুত ফাঁকা লাগতে শুরু করলো, যেটার কোনো ব্যাখ্যা নেই। আজও ঠিক তেমনই একটা দিন নীলা ভার্সিটি থেকে বের হচ্ছে, হাতের ফোনে স্ক্রল করছে, কিন্তু তার চোখ বারবার চারপাশে ঘুরে যাচ্ছে, যেন কাউকে খুঁজছে, নিজেই বুঝতে পারছে না কাকে। হঠাৎ সামনে একটা পরিচিত মুখ পড়ে। হৃদম, ইমনের বন্ধু। নীলা থেমে যায়। তার ভেতরে অদ্ভুত একটা দ্বিধা, ডাকবে না ডাকবে না, কিছুক্ষণ ভেবে শেষ পর্যন্ত ডাক দেয়, আইসন। জি আপু। নীলা কিছুক্ষণ চুপ থাকে, তার চোখে অস্বস্তি। প্রশ্নটা করতে চায়, কিন্তু তার অহংকার তাকে আটকে রাখে। তবু সে ধীরে বলে, আচ্ছা, তোমার বন্ধু কই? কার কথা বলছেন? কার আবার? ওই ফালতুটার কথা। কথাটা শুনে হৃদমের মুখটা একটু শক্ত হয়ে যায়। তার চোখে হালকা রাগের ছাপ। ফালতু মানুষের কথা শুনে কি করবেন আপনি? আপনারা বড়লোক মানুষ, আমাদের মতো গরিবের খোঁজ খবর নিয়ে কি হবে? কথাগুলো বলে সে আর দাঁড়ায় না, সরাসরি চলে যায়। নীলা সেখানে দাঁড়িয়ে থাকে, একদম চুপ। তার চোখে অদ্ভুত একটা অনুভূতি, রাগ, অপমান, আর একটু অজানা শূন্যতা। সে কিছু বলতে চেয়েছিল, কিন্তু বলতে পারেনি। আজ প্রথমবার কেউ তার কথার জবাব দিয়েছে, তাও এমন ভাবে। আর তার থেকেও বড় কথা, আজ সে বুঝতে পারছে যে ছেলেটাকে সে এতদিন অবহেলা করেছে, অপমান করেছে, সে সত্যি হারিয়ে গেছে। কিন্তু এই হারিয়ে যাওয়া শুধু একজন মানুষের না, এটা একটা গল্পের মোড়, যেখান থেকে সবকিছু বদলে যাবে। দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ গড়িয়ে মাস, সময় তার নিজের নিয়মে এগিয়ে চলেছে। কিন্তু নীলার ভেতরের সময়টা যেন কোথাও এসে আটকে গেছে।
সবকিছু আছে আগের মতোই, বাড়ি গাড়ি, বন্ধু আড্ডা। তবুও কোথাও একটা ফাঁকা, একটা অদ্ভুত শূন্যতা। সে আগের মতো হাসে, বন্ধুদের সাথে গল্প করে, রেস্টুরেন্টে যায়, ক্লাবে যায়, সবকিছুই করে, কিন্তু কোনো কিছুতেই আগে সেই আনন্দটা আর খুঁজে পায় না। মাঝে মাঝে হঠাৎ করে চুপ হয়ে যায়, চোখ চলে যায় দূরে কোথাও, যেন কাউকে খুঁজছে, কিন্তু কাকে সে নিজেও জানে না। একদিন নীলা তার বান্ধবীদের সাথে বসে আছে, সবাই গল্প করছে, হাসছে, কিন্তু নীলা চুপ, তার চোখে চিন্তার ছাপ। একজন বান্ধবী খেয়াল করে ফেলে, কি রে নীলা, তোর কি হয়েছে? সবসময় চিন্তিত লাগছে, কাউকে খুঁজছিস মনে হয়। কথাটা শুনে নীলা একটু অপ্রস্তুত হয়ে যায়। সে দ্রুত মুখ ঘুরিয়ে নেয়। কাকে খুঁজবো? তুই ইমনকে খুঁজিস না তো? এই নামটা শুনতে নীলার বুকটা হঠাৎ কেঁপে ওঠে। এক মুহূর্তের জন্য সে চুপ হয়ে যায়। তার চোখে সেই পুরনো মুখটা ভেসে ওঠে, চুপচাপ এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, কিন্তু পরের মুহূর্তে সে নিজেকে সামলে নেয়। তার মুখ শক্ত হয়ে যায়। ওর মতো ভিখারিকে খুঁজে আমার কি লাভ? তার কণ্ঠে তাচ্ছিল্য, অহংকার, কিন্তু তার ভেতরের সত্যিটা অন্য কিছু বলছে। ইচ্ছে করছে শুধু একবার একবার যদি দেখতে পেত কোথায় আছে, কেমন আছে, কিন্তু সে কথাটা সে মুখে আনে না। তার অহংকার তাকে আটকে রাখে। তার চোখ আবার অন্যদিকে চলে যায়, কিন্তু মনটা সেই একই জায়গায় আটকে থাকে। ভালোবাসা কখনো কখনো দেরিতে বুঝায়, আর যখন বুঝায় তখন অনেক কিছুই হাতের বাইরে চলে যায়। নীলার ক্ষেত্রেও হয়তো ঠিক সেটাই হতে চলেছে। কয়েকটা দিন আবার কেটে যায়, কিন্তু নীলার ভেতরের অস্থিরতা দিন দিন যেন আরো বেড়ে যায়। সে নিজেকে বোঝাতে চায় কিছু না, কেউ না, কিন্তু মন মানে না। অবশেষে একদিন সে আর নিজেকে আটকাতে পারে না। ভার্সিটির করিডোরের হঠাৎ রিদমকে দেখে থেমে যায়। তার বুক ধড়ফড় করছে, কণ্ঠে দ্বিধা, তবুও সে ডাক দেয়, রিতম। রিদম থেমে যায়, পিছনে তাকায়। নীলাকে দেখে তার চোখে এক ধরনের নির্লিপ্ততা। নীলা একটু এগিয়ে আসে। তার কণ্ঠে আজ সেই আগের অহংকার নেই, বরং একটা চাপা অস্থিরতা। বলো না প্লিজ, ইমন কোথায়? রিদম কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে, তার চোখে জমে থাকা রাগ, কষ্ট। তারপরে ধীরে বলে, কেন আবার মারবেন, অপমান করবেন? এসব বলছো কেন? আপনারা বড়লোক মানুষ, মানুষকে তো পারেন শুধু অপমান করতে। কথাগুলো যেন সরাসরি নীলার বুকের ভেতরে আঘাত করে। সে কিছুক্ষণ চুপ থাকে, তারপর আবার বলে, প্লিজ বলো কোথায় সে? এবার রিদমের মুখটা গম্ভীর হয়ে যায়। সে একটু দূরে তাকায়, যেন সেই ঘটনাগুলো আবার মনে করছে। তারপর ধীরে ধীরে বলে, সেদিন আপনি ওকে রেস্টুরেন্টে থাপ্পড় মেরেছিলেন, কেউ একজন সেটা ভিডিও করে আর ভাইরাল করে দেয়। চারপাশ যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়। নীলার মুখ ফ্যাকাশে হয়ে ওঠে। ভিডিওটা ইমনের বাবা দেখে ফেলেন, অনেক মেরেছেন, তারপর 10 দিন জ্বরে পড়েছিল। নীলার চোখে পানি জমতে শুরু করে, কিন্তু সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। রিদম এবার শেষ কথাটা বলে, তারপর একদিন হঠাৎ গায়েব হয়ে গেছে, কেউ জানে না কোথায় গেছে, বেঁচে আছে নাকি। কথাটা শেষ করে না। নীলার বুকটা ধক করে ওঠে, শ্বাস নিতে কষ্ট হয়। রিদম শেষবারের মতো তাকায় তার দিকে। আপনার তো খুশি হওয়ার কথা, কেউ আর বিরক্ত করবে না, সারাদিন ভালোবাসি বলে পিছনে ঘুরবে না। কথাগুলো বলে সে আর দাঁড়ায় না, চলে যায়। আর নীলা, সে দাঁড়িয়ে থাকে একদম স্থির। তার চোখ দিয়ে ধীরে ধীরে পানি গড়িয়ে পড়ে। প্রথমবার তার বুকের ভেতরটা সত্যিই ভেঙে যায়। যে ছেলেটাকে সে অবহেলা করেছে, অপমান করেছে, সে আজ কোথায়, কেমন আছে, বেঁচে আছে কিনা কিছুই জানে না। আর সেই না জানা তার ভেতরটাকে ধীরে ধীরে শেষ করে দিতে থাকে। কেটে গেছে 3 বছর, সময় যেটা সবকিছু বদলে দেয়,
মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু কিছু কিছু জিনিস সময়ের সাথেও বদলায় না। এই 3 বছরে অনেক কিছু পাল্টে গেছে। ভার্সিটির সেই কোলাহল এখন স্মৃতি। বন্ধুরা নিজেদের মতো করে ছড়িয়ে গেছে। জীবন সবাইকে আলাদা পথে নিয়ে গেছে, কিন্তু একটা অপেক্ষা এখনো থেমে আছে। নীলার অপেক্ষা। সে এখনো মাঝে মাঝে সেই জায়গাগুলোতে যায়, গেটের সামনে গাছতলায়, যেখানে একসময় একটা ছেলে দাঁড়িয়ে থাকতো। শুধু তার জন্য নীলা দাঁড়িয়ে থাকে, চোখ দিয়ে চারপাশে খোঁজে, যেন হঠাৎ করে কোথাও থেকে ইমন এসে দাঁড়াবে, আগের মতোই বলবে, আমি আপনাকে ভালোবাসি। কিন্তু সে আসে না, কখনোই আসে না। নীলা নিজেকে বোঝায়, হয়তো একদিন, হয়তো সব ভুলে, হয়তো সব কষ্ট পেরিয়ে ইমন আবার তার কাছে ফিরে আসবে। কিন্তু প্রতিটা দিন তার সেই আশা ভেঙে দেয়, তবুও সে অপেক্ষা ছাড়ে না। কারণ এখন তার ভেতরের ভালোবাসাটা সে অস্বীকার করতে পারে না। এদিকে 3 বছরে শুধু নীলার ভেতর না, পুরো পৃথিবীতেই একটা বড় পরিবর্তন এসেছে। সারা দেশ জুড়ে, বরং সারা পৃথিবী জুড়ে একটা নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দু, আয়ান চৌধুরী। অল্প বয়সে অসম্ভব দ্রুততায় সে হয়ে উঠেছে বিশ্বের টপ বিলিয়নিয়ার। তার নাম মানেই সাফল্য, তার নাম মানেই ক্ষমতা, তার নাম মানে বিস্ময়। কিন্তু অদ্ভুত একটা বিষয়, এত বড় একজন মানুষ, তবুও কেউ তার আসল মুখটা দেখেনি। মিডিয়ায় তার কোনো ছবি নেই, কেউ জানে না সে দেখতে কেমন, শুধু জানে সে আছে, আর সে অসাধারণ। আমেরিকার শহর জুড়ে তার নানান রকম ব্যবসা, বড় বড় কোম্পানি, প্রতিটা জায়গায় তার প্রভাব। তার এক একটা সিদ্ধান্তে বদলে যায় বাজার, তার এক একটা পদক্ষেপে কাঁপে বড় বড় ব্যবসায়ীরা। মানুষ তাকে নিয়ে গল্প করে, অনেকে বলে সে রহস্য, অনেকে বলে সে এক বিস্ময়, আর কেউ কেউ চুপচাপ ভাবে এই মানুষটার পেছনে নিশ্চয়ই কোনো গল্প আছে, একটা কষ্টের গল্প, একটা লড়াইয়ের গল্প। কিন্তু সেই গল্পটা এখনো অজানা সবার কাছে। কিন্তু খুব শীঘ্রই এই দুইটা আলাদা পৃথিবী নীলার অপেক্ষা, আর আয়ান চৌধুরীর রহস্য এক জায়গায় এসে মিশবে, আর সেখান থেকে শুরু হবে এক নতুন অধ্যায়। 3 বছরে ইমন অনেক দূরে চলে এসেছে। নিজের নাম বদলে রেখেছে আয়ান। সেই অবহেলিত ছেলেটা আজ একেবারে অন্য মানুষ। তার চারপাশে এখন সাফল্য, সম্মান, ক্ষমতা। কিন্তু তার ভেতরে সেই পুরনো ক্ষতগুলো, সেগুলো এখনো আগের মতোই রয়ে গেছে। আমেরিকার এক বিশাল বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে সে, দূরের শহরের আলো ঝলমল করছে, কিন্তু তার চোখে সেই আলো নেই। কোথাও একটা শূন্যতা, যেটা কোনো সাফল্য দিয়েই ভরাট হয় না। ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে একটা পরিচিত কণ্ঠ। ইমন! সে ধীরে পেছনে ফিরে তাকায়। মামা তার দিকে তাকিয়ে আছে, চোখে স্নেহ, সাথে হালকা কঠোরতা। অনেক তো হলো, এবার দেশে গিয়ে একটা বিয়ে করা উচিত তোমার। কথাটা শুনে ইমন কিছুক্ষণ চুপ থাকে, তার চোখে এক ঝলক অতীত ভেসে ওঠে। তারপর সে ধীরে বলে, না মামা, আমি বিয়ে করতে চাই না। কেন চাও না? কার উপর রাগ, অভিমান তোমার? নিজের নামটা পর্যন্ত বদলে ফেলেছো। এই কথাটা শুনে ইমনের চোখে এক মুহূর্তের জন্য কষ্ট ফুটে ওঠে। সে হালকা হেসে ফেলে, কিন্তু হাসির ভিতরে তীব্র ব্যথা। রাগ, অভিমান তার উপর করে মামা, যে নিজের। আমার তো নিজের কেউ নেই। কথাটা শুনে মামা কিছুক্ষণ চুপ হয়ে যান, তার চোখে কষ্ট, কিন্তু তিনি নিজেকে সামলে নেন। তার কণ্ঠ এবার একটু শক্ত হয়। এত কথা শুনতে চায় না, আমার বন্ধুর মেয়ে আছে, মেয়েটা আমার খুব পছন্দ, দেশে গিয়ে তার সাথে তোমার বিয়ে দেব। কথাটা যেন সরাসরি আদেশের মতো শোনায়। ইমন একটু এগিয়ে আসে, তার কণ্ঠে অনুরোধ। মামা প্লিজ, আমি পারবো না। না, এবার আমার কথা শুনতেই হবে। তার কণ্ঠে এমন দৃঢ়তা যা ভাঙার মতো না। ইমন চুপ হয়ে যায়। সে বুঝে গেছে এই সিদ্ধান্ত থেকে মামা সরে আসবেন না। তার চোখ ধীরে ধীরে দূরে চলে যায়।
মনের ভেতরে আবার সেই পুরনো মুখটা ভেসে ওঠে। একটা নাম, একটা অনুভূতি, যেটা সে আজও ভুলতে পারেনি। সামনে অপেক্ষা করছে নতুন একটা ঝড়, যেখানে অতীত আর বর্তমান মুখোমুখি দাঁড়াবে। সময়ের সাথে সাথে মানুষের বাইরের রূপ বদলায় খুব সহজেই, কিন্তু ভেতরের ভাঙাচোরা অনুভূতিগুলো, সেগুলো লুকিয়ে রাখা যায়, মুছে ফেলা যায় না। নীলা যে মেয়েটা একসময় হাসতো, চিৎকার করত, বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকতো, আজ সে একদম চুপ, নিঃশব্দ, নিজের ঘরের চার দেয়ালের ভেতর বন্দী হয়ে গেছে। এখন সে খুব কমই বাইরে বের হয়, বন্ধুদের কল রিসিভ করে না, আয়নার সামনে দাঁড়ায় কিন্তু নিজের চোখের দিকে তাকাতে পারে না। কারণ সেখানে এখন অহংকার নেই, শুধু অপরাধবোধ আর অদ্ভুত এক শূন্যতা। তারই পরিবর্তন তার বাবা কিছুতেই মেনে নিতে পারছে না। তিনি বুঝতে পারছেন কিছু একটা হয়েছে, কিন্তু কি সেটা জানেন না। সারা বাড়ি আগের মতোই আছে, কিন্তু মেয়েটা বদলে গেছে। যে মেয়েকে তিনি সব সময় হাসতে দেখেছেন, আজ সে নীরব। সেই নীরবতাই তাকে কষ্ট দিচ্ছে। একদিন রাতে ডাইনিং টেবিলে সবাই বসেছে খাবার সাজানো, কিন্তু পরিবেশটা ভারী নীরব। নীলা চুপচাপ বসে আছে, চোখে ক্লান্তি। তার বাবা কিছুক্ষণ তাকিয়ে থাকেন, তারপর ধীরে বলেন, নীলা, তোমার ওই পরিবর্তনের কারণ কি কোনো ছেলে? প্রশ্নটা শুনে নীলা থেমে যায়, তার বুক ধড়ফড় করতে থাকে, কিন্তু সে কিছু বলে না, চুপ করে থাকে। এই চুপ থাকাটাই সব উত্তর দিয়ে দেয়। তার বাবা দীর্ঘশ্বাস ফেলেন। যদি কোনো ছেলের জন্য এমন হও তাহলে তাকে আসতে বলো, আমি তার সাথে কথা বলবো। এই কথাটা শুনতেই নীলার চোখে পানি জমে ওঠে, তার ঠোঁট কাঁপে। সে আর নিজেকে সামলাতে পারে না, হঠাৎ করে কান্না করে ওঠে। বাবা, আমি তাকে হারিয়ে ফেলেছি। আমি ওকে অনেক বাজে ব্যবহার করেছি ওর সাথে, তাই ও আমাকে ছেড়ে চলে গেছে। পুরো ডাইনিং টেবিল নিস্তব্ধ হয়ে যায়। তার বাবা চুপ করে তাকিয়ে থাকেন, তার চোখে বিস্ময় আর কষ্ট। এই প্রথমবার তিনি তার মেয়ের এই ভাঙা রূপটা দেখছেন, যে মেয়েটা কখনো হার মানেনি। আজ সে নিজের ভুলের কাছে হার মেনেছে, আর এই হার মানাটাই তার জীবনের সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়িয়েছে। নীলার কান্না যেন পুরো ঘরটা ভারী করে তোলে। তার প্রতিটা শব্দে অনুশোচনা, প্রতিটা নিঃশ্বাসে অপরাধবোধ। যে অহংকার একসময় তার সবচেয়ে বড় শক্তি ছিল, আজ সেটাই তার সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়িয়েছে। ঠিক তখনই নীলার মা ধীরে ধীরে সামনে এগিয়ে আসেন। তার চোখে কঠোরতা, কিন্তু ভেতরে লুকানো মায়া। আগেই বলেছিলাম এত বেপরোয়া হইও না। দেখেছো, নিজের এই বাজে আচরণের জন্য সব হারিয়েছো। কথাগুলো যেন ছুরির মতো বিঁধে যায় নীলার বুকে। সে মাথা নিচু করে ফেলে, চোখ দিয়ে পানি ঝরতে থাকে। মা, ও ফিরে এলে আমি ওর কাছে ক্ষমা চাইবো। তার চোখে এক ফোঁটা আশা, ভীষণ ছোট কিন্তু সত্যি। কিন্তু তার মা মাথা নাড়িয়ে দেন। যে চলে গেছে সে আর আসবে না, তাই নতুন করে জীবন শুরু করো। তার কণ্ঠে বাস্তবতার কঠোরতা, কিন্তু নীলা সে মাথা নাড়িয়ে দেয়। তার চোখে এবার জেদ। কিছুতেই না, আমি পারবো না। হ্যাঁ মা, তোমার মা ঠিকই বলেছে। সে আসার হলে এতদিনে চলে আসতো, হয়তো আর আসবে না। আমার কথা শোনো, আমার একটা ছেলে পছন্দ আছে, তাকে বিয়ে করে নেই। এই কথাটা শুনেই নীলা হঠাৎ মাথা নাড়িয়ে দেয়। তার চোখে ভয়, রাগ আর অদ্ভুত এক জেদ। কিছুতেই না বাবা, আমি কাউকে বিয়ে করব না। আমি শুধু কথাটা শেষ করতে পারে না, কিন্তু সবাই বুঝে যায় তার ভালোবাসা, যেটাকে সে একসময় অবহেলা করেছিল, আজ সেটাই তার জীবনের একমাত্র সত্যি হয়ে দাঁড়িয়েছে। আর এই সত্যিটা কতটা কঠিন পথে তাকে নিয়ে যাবে সেটা এখনো অজানা। সময় যে সময় এক সময় ইমনকে অবহেলার অন্ধকারে ফেলে রেখেছিল, আজ সে সময় তাকে নিয়ে গেছে একেবারে আলোর কেন্দ্রবিন্দুতে, যেখানে হাজার মানুষের দৃষ্টি, লাখ মানুষের কৌতূহল আর পুরো বিশ্বের আলোচনার কেন্দ্র। আমেরিকার এক বিশাল হলরুম, চারপাশে ঝলমলে আলো, দামি পোশাকে ভরা মানুষ।
ক্যামেরার ফ্ল্যাশ একের পর এক চলছে। আজ এখানে আয়োজন করা হয়েছে বছরের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো, যেখানে এক এক করে ডাকা হচ্ছে বিশ্বের সফল মানুষদের নাম। আর হঠাৎ করেই স্টেজে দাঁড়িয়ে থাকা উপস্থাপক উচ্চকণ্ঠে বলে ওঠে, এই বছরের সেরা বিলিনিয়ার মিস্টার আয়ান চৌধুরী। পুরো হলরুম করতালিতে গর্জে ওঠে। সবাই উঠে দাঁড়ায়। ক্যামেরা ঘুরে যায় এক কোণের দিকে। ধীরে ধীরে এগিয়ে আসে একজন কালো সুট, মুখে একটি মাস্ক, চোখে কালো গ্রাস, চোখে অদ্ভুত একটা ঠান্ডা আত্মবিশ্বাস। কেউ তার মুখ দেখেনি, তবুও আজ সবাই তাকে দেখার জন্য পাগল। ঠিক সেই সময় বাংলাদেশের এক বাড়িতে টিভির সামনে চুপচাপ বসে আছে নীলা। তার চোখে আগের মতো উচ্ছ্বাস নেই, কিন্তু টিভির এই ঘোষণা শুনে সে একটু সামনে ঝুঁকে আসে। মনোযোগ দিয়ে তাকায় স্টেজে উঠছে সেই মানুষটা। মুখে মাস্ক, কিন্তু কেন যেন তার হাঁটা, তার দৃষ্টি, সবকিছুই অদ্ভুতভাবে পরিচিত মনে হয়। নীলার বুকটা হালকা ধক করে ওঠে। সে টিভির দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। আয়ান চৌধুরী মঞ্চে উঠে দাঁড়ায়। তার হাতে তুলে দেওয়া হয় সেই সম্মানজনক পুরস্কার। ক্যামেরা ক্লোজ আপ নেয়। সবাই তার কথা শোনার অপেক্ষায়। উপস্থাপক বলে, আপনার এই সাফল্যের রহস্য কি? হলরুম নিস্তব্ধ, সবাই অপেক্ষা করছে। আর তখন সে কথা বলা শুরু করে। কণ্ঠটা গভীর, শান্ত, কিন্তু তার ভেতরে লুকানো শক্তি স্পষ্ট। সাফল্য কখনো সহজে আসে না, এর পেছনে থাকে অনেক কষ্ট, অনেক অপমান। এই কণ্ঠটা, এই বলার ভঙ্গি কোথাও যেন কোনো এক পুরনো স্মৃতিকে ছুঁয়ে যায়। নীলা টিভির সামনে বসে আছে, তার চোখ ধীরে ধীরে বড় হয়ে যায়। এই কণ্ঠটা এত পরিচিত কেন লাগছে? তার বুক ধড়ফড় করতে থাকে। মনে মনে বলে, এই কণ্ঠটা তো ইমনের মতো। না, এটা হতে পারে না। ইমন এত দূর কিভাবে যাবে? আর এত বড়লোকও কিভাবে হবে? আমি তো শুনেছি ওরা মধ্যবিত্ত। সে আবার টিভির দিকে তাকায়, কিন্তু এবার তার চোখে একটা অদ্ভুত প্রশ্ন, একটা অজানা অনুভূতি। সত্যিটা তার সামনে দাঁড়িয়ে আছে, তবুও সে চিনতে পারছে না। কারণ কখনো কখনো বাস্তবতা কল্পনার থেকেও বেশি অবিশ্বাস্য হয়। আর এই অবিশ্বাসই খুব শীঘ্রই ভেঙে যাবে, যখন মুখোশ খুলে যাবে আর সত্যিটা সামনে আসবে। সবকিছু যেন খুব হঠাৎ করে বদলে যেতে শুরু করলো। যেখানে নীলা এখনো অতীতের স্মৃতিকে আটকে আছে, সেখানে বাস্তবতা তাকে টেনে নিয়ে যাচ্ছে একেবারে অন্য দিকে। একটা এমন পথে যেখান থেকে ফিরে আসা সহজ না। সকালটা ছিল একদম স্বাভাবিক, কিন্তু দুপুরের পরেই পুরো বাড়ির পরিবেশ হঠাৎ করেই বদলে যায়। চারিদিকে ব্যস্ততা, লোকজন আসা যাওয়া করছে, ডেকোরেশন প্রস্তুতি, সবকিছু যেন খুব তাড়াহুড়োর মধ্যে চলছে। নীলা নিজের রুম থেকে বের হয়ে চারপাশে তাকায়। তার চোখে বিস্ময়, সে কিছুই বুঝতে পারছে না। ঠিক তখনই তার বাবা সামনে এসে দাঁড়ান, মুখে গম্ভীর ভাব। নীলা, আজ তোমার বিয়ে। এই একটা কথাই যেন আকাশ ভেঙে পড়ার মতো। নীলার শরীর কেঁপে ওঠে, তার চোখ বড় হয়ে যায়। সে অবিশ্বাস নিয়ে তাকিয়ে থাকে। কি বলছো তুমি? আজ আমার বিয়ে? এটা কখনই সম্ভব না। তোমাকে আর এই অবস্থায় দেখতে পারছি না আমি। দিন দিন নিজেকে এর থেকে মুক্তি পেতে হলে তোমাকে সংসারে মন দিতে হবে। কথাগুলো যেন সিদ্ধান্তের মতো শোনায়, কোনো অনুরোধ না, একটা চাপ, একটা বাধ্যবাধকতা। নীলা মাথা নাড়িয়ে দেয়, তার চোখ ভেজা কিন্তু কণ্ঠে জেদ। সম্ভব না, আমি পারবো না। আমার কথাই শেষ কথা। যদি আমার কথা না শোনো, আমার মান সম্মান মাটিতে মিশে যাবে। তুমি কি তাই চাও? নীলা থেমে যায়, তার চোখে পানি জমে ওঠে। সে অসহায়ের মতো তাকিয়ে থাকে। বাবা, তুমি জানো আমি কারোর জন্য অপেক্ষা করছি। তার চোখে সেই পুরনো ভালোবাসা, সেই অটল বিশ্বাস, কিন্তু তার বাবা মাথা নাড়িয়ে দেন। আর আসবে না। আসার হলে এতদিন আসতো। আর কথা না বাড়িয়ে তৈরি হয়ে নাও। তার চোখে সেই পুরনো ভালোবাসা, সেই অটল বিশ্বাস, কিন্তু তার বাবা মাথা নাড়িয়ে দেন বলে তিনি চলে যান। নীলা দাঁড়িয়ে থাকে একদম স্থির। তার চারপাশে সবকিছু চলছে, কিন্তু তার ভেতরে সবকিছু থেমে গেছে। আজ তার ভালোবাসা, তার অপেক্ষা, সবকিছুর পরীক্ষা
সে কি হার মেনে নেবে নাকি লড়বে শেষ পর্যন্ত। রাতটা নেমে এসেছে, চারপাশে উৎসবের আলো, বাড়ির প্রতিটা কোণ সাজানো, সবাই ব্যস্ত, কিন্তু এই আনন্দের ভিড়ের মাঝেও একটা ঘর সম্পূর্ণ নীরব। বাসর ঘর সাজানো, বিছানা ফুলের গন্ধে ভরা, চারপাশ, কিন্তু সেই সৌন্দর্যের মাঝেও বসে আছে এক ভাঙা মেয়ে নীলা। তার চোখ ফুলে গেছে কান্নায়, মুখে ক্লান্তি, ঠোঁট কাঁপছে। সে চুপচাপ বসে আছে, হাত দুটো শক্ত করে চেপে ধরে যেন নিজেকে সামলানোর চেষ্টা করছে। তার মনে শুধু একটাই নাম, ইমন। সে চেষ্টা করছে ভুলে যেতে, নিজেকে বোঝাতে সব শেষ, কিন্তু পারছে না, একটুও পারছে না। হঠাৎ দরজার বাইরে শব্দ, ধীরে ধীরে দরজাটা খুলে যায়। তারপর ভেতরে ঢোকে একজন বর। দরজাটা ভেতর থেকে বন্ধ হয়ে যায়। পায়ের শব্দ ধীরে ধীরে কাছে আসছে। নীলার বুক ধরফর করছে। সে মাথা নিচু করে বসে আছে। লোকটা কাছে এসে দাঁড়ায়, কিছু বলতে যাবে, ঠিক তখনই নীলা ধীরে ধীরে মুখ তুলে। আর সেই মুহূর্তে সময় যেন থেমে যায়। নীলার চোখ বড় হয়ে যায়, শ্বাস আটকে যায়। তার সামনে দাঁড়িয়ে আছে ইমন, কিন্তু এই ইমন আগের সেই ইমন না। তার চোখে আর সেই নরম ভালোবাসা নেই, সেখানে এখন ঠান্ডা দৃষ্টি, কঠিন এক ব্যক্তিত্ব, একটা অজানা দূরত্ব। নীলা এক সেকেন্ডও দেরি করে না, সে হঠাৎ উঠে দাঁড়ায়। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। খুশিতে, অবিশ্বাসে সে দৌড়ে গিয়ে ইমনকে জড়িয়ে ধরে। ইমন, তুমি ফিরে এসেছো? কিন্তু পরের মুহূর্তেই ধাক্কা। ইমন তাকে জোরে সরিয়ে দেয়। নীলা হঠাৎ পেছনে পড়ে যায়। তার চোখে বিস্ময়, ইমনের মুখ কঠিন হয়ে গেছে, চোখে আগুন। কোন সাহসে আমাকে জড়িয়ে ধরেন? যেখানে আমি বিশ্বের টপ বিলিয়নিয়ার, সেখানে আপনি একজন সামান্য প্রধানমন্ত্রীর মেয়ে। কথাগুলো যেন বজ্রপাতের মতো পড়ে। নীলার বুক কেঁপে ওঠে, তার চোখ দিয়ে আবার পানি গড়িয়ে পড়ে। ইমন ঠান্ডা হাসে। লজ্জা করেন আমাকে জড়িয়ে ধরতে? পুরো ঘর নিস্তব্ধ, শুধু নীলার কান্নার শব্দ। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার চোখে অবিশ্বাস, কষ্ট আর এক অদ্ভুত ভয়। তুমি তুমি এভাবে কথা বলছো? সে তাকিয়ে থাকে, কিন্তু সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে, সে কি সত্যি সে ইমন, যে একসময় তার জন্য সবকিছু সহ্য করত, যে শুধু একটা ভালোবাসার জন্য বাঁচত? নীলা আজ বুঝতে পারছে সে শুধু একজন মানুষকে হারায়নি, সে হারিয়েছে সেই মানুষটার হৃদয়টাকেও। আর আজ তার সামনে দাঁড়িয়ে আছে এক নতুন ইমন, যার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই, শুধু আছে অহংকার আর প্রতিশোধ। ঘরের ভেতরের বাতাসটা যেন হঠাৎ করেই ভারী হয়ে ওঠে। ফুলের গন্ধ, সাজানো আলো, সবকিছুই এখন অদ্ভুত এক অস্বস্তি তৈরি করছে। একদিকে নীলা, ভাঙা চোখ, কাঁপা হৃদয়, আর অন্যদিকে দাঁড়িয়ে আছে সেই মানুষটা যাকে সে একসময় নিজের করে পায়নি, আর আজ পেয়েও যেন হারিয়ে ফেলেছে। ইমন ধীরে ধীরে মুখ ফিরিয়ে নেয়, তার চোখে কোনো মায়া নেই। শুনুন, আমার মামা আমাকে না জানিয়ে এই বিয়ে দিয়েছে। আমি আপনাকে কখনো স্ত্রী হিসেবে মানব না। কথাটা যেন সরাসরি ছুরির মতো গিয়ে লাগে নীলার হৃদয়ে। তার ঠোঁট কেঁপে ওঠে, চোখ ভরে যায় পানিতে। সে এক পা এগিয়ে আসে। ইমন, তুমি এমন বলতে পারো না। আমার নাম ধরে বলছেন কোন সাহসে? তার কণ্ঠে রাগ, অপমানের আগুন। নীলা থেমে যায়, কিছু বলতে পারে না। ইমন ধীরে ধীরে সামনে এগিয়ে আসে, তার চোখে তাচ্ছিল্য। আপনি জানেন আমার বাসার কাজের মেয়েরও আপনার থেকে বেশি যোগ্যতা, বেশি সুন্দরী। এই কথাটা শুনে নীলার বুকটা যেন চিরে যায়। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। সে কাঁপতে থাকে। এতটা অপমান যা সে একসময় অন্য কাউকে করেছিল, আজ সেটাই ফিরে এসেছে আরো ভয়ঙ্কর হয়ে। তবুও তার ভালোবাসাটা হার মানে না। সে কাঁদতে কাঁদতে বলে, তুমি তো আমাকে ভালোবাসো ইমন। আমি সেই ইমন না যে একটা মেয়ের পেছনে গুড়গুড় করত, আর সেই মেয়েটা সব জায়গায় অপমান করত। তার কণ্ঠে জমে থাকা বছরের কষ্ট, অপমান, অবহেলা সবকিছু একসাথে বেরিয়ে আসে। ইমন সোজা হয়ে দাঁড়ায়, তার চোখে এখন অহংকার, ক্ষমতার ছাপ। আমি আয়ান চৌধুরী, যার ক্ষমতা দেখলে পুরো বিশ্ব কাঁপে, যার টাকা কেউ পরিমাণ করতে পারে না। নীলা স্থির হয়ে যায়,
তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তার কাছে এখন একেবারে অচেনা, ভয়ঙ্কর অচেনা। ইমন হাত তুলে ইশারা করে দূরে সরে যেতে বলে। দূরে থাকুন আমার থেকে। এই কথাটাই যেন শেষ আঘাত। নীলা আর দাঁড়িয়ে থাকতে পারে না, ধীরে ধীরে বসে পড়ে। তার চোখ দিয়ে নিরবধি পানি ঝরতে থাকে। যে ভালোবাসাকে সে একসময় তুচ্ছ করেছিল, আজ সেই ভালোবাসারই সামনে দাঁড়িয়ে সে ভিক্ষা করছে। আর সেই ভালোবাসা আজ তার নাগালের অনেক বাইরে। রাতটা যেন শেষই হতে চাইছে না। চারপাশে নিস্তব্ধতা, কিন্তু এই ঘরের ভেতরে শব্দ না থাকলেও অসংখ্য না বলা কথা, অসংখ্য ভাঙা অনুভূতি একসাথে চাপা পড়ে আছে। ইমন ধীরে ধীরে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। তার মুখ ঘোরানো, চোখ বন্ধ, যেন এই ঘরে আর কেউ নেই, যেন সবকিছু তার কাছে তুচ্ছ। আর নীলা, সে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখ লাল, মুখ ভেজা কান্নায়, কিন্তু শরীরটা আর দাঁড়িয়ে থাকতে পারছে না। সে ধীরে ধীরে বিছানার দিকে এগোয় ঠিকই, তখনই ইমনের ঠান্ডা কণ্ঠ ভেসে আসে। বিছানায় আসবেন না। নীলা থেমে যায়, তার বুক কেঁপে ওঠে। সে অবাক হয়ে তাকায়। ইমন চোখ না খুলেই বলে, আমি কোনো সামান্য মন্ত্রীর মেয়ের সাথে বেড শেয়ার করতে পারবো না। কথাটা যেন আবারও আঘাত করে। নীলার চোখ দিয়ে নতুন করে পানি গড়িয়ে পড়ে। সে কাপা কণ্ঠে বলে, আমি আমি তোমার স্ত্রী। মানি না। আর আপনি কি ভাবছেন এই সম্পর্ক আমি বয়ে বেড়াবো? নীলার বুক ধক করে ওঠে। শ্বাস নিতে কষ্ট হয়। ইমন ধীরে ধীরে চোখ খুলে তাকায়। তার দৃষ্টিতে কোনো কোমলতা নেই। আমি ডিভোর্স দিয়ে দিব আপনাকে। এই একটা কথায় নীলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে পেছনে হোঁচট খায়। তার চোখে ভরা অসহায়তা। সে কাঁদতে কাঁদতে এগিয়ে আসে। তার কণ্ঠ ভেঙে যাচ্ছে। প্লিজ আমাকে তাড়িয়ে দিও না। আমি তোমার বাসায় কাজের মেয়ে হয়ে থাকবো। তাও আমাকে দূরে সরিয়ে দিও না। ইমন কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে। তার চোখে কোনো দয়া নেই, শুধু জমে থাকা কঠিনতা। তারপর ঠান্ডা গলায় বলে, আপনার মতো মেয়েকে আমি কাজের মেয়ে হিসেবেও রাখি না। কথাটা শেষ হতে নীলা যেন পুরোপুরি ভেঙে পড়ে। তার ভেতরের শেষ আশাটুকু নিভে যায়। সে মাটিতে বসে পড়ে, দুহাত দিয়ে মুখ ঢেকে কান্না করতে থাকে। যে ভালোবাসাকে সে একসময় অপমান করেছিল, আজ সেই ভালোবাসার কাছেই সে ভিক্ষা করছে। কিন্তু সময় আর অনুভূতি দুটোই বদলে গেছে। আর এই রাত শুধু একটা রাত না, এটা একটা সম্পর্কের সবচেয়ে কঠিন শুরু, যেখানে ভালোবাসা আছে কিন্তু প্রকাশ নেই। আছে শুধু কষ্ট, অভিমান আর প্রতিশোধের আগুন। রাতের সেই ভাঙা অনুভূতিগুলো, কান্নায় ভেজা চোখ, অপমানের ভার, সবকিছু নিয়েই কোনোভাবে সকালটা আসে। কিন্তু এই সকালটা নতুন কিছু নিয়ে আসে না, বরং আরো কঠিন বাস্তবতা নিয়ে আসে। ভোরের আলো জানালা দিয়ে ঢুকে পড়ে। ঘরের কোনায় বসে থাকা নীলার চোখে লাগে। সে সারা রাত ঘুমাতে পারেনি। চোখ লাল, মুখ শুকনো, তবুও মনের ভেতরে একটুখানি আশা নিয়ে সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। রান্নাঘরে গিয়ে নিজের হাতে চা বানায়। হাত কাঁপছে, তবু যত্ন করে বানায়। কারণ এই ছোট ছোট চেষ্টা দিয়ে সে হয়তো আবার সব ঠিক করতে চায়। ট্রেতে করে চা নিয়ে ধীরে ধীরে রুমে ঢোকে। ইমন তখনও ঘুমিয়ে শান্ত মুখ, যেন রাতে সেই কঠিন মানুষটা সে না। নীলা কিছুক্ষণ তাকিয়ে থাকে। তার চোখ ভিজে ওঠে। মনে পড়ে এই মানুষটাই একসময় তার জন্য পাগল ছিল। সে ধীরে ধীরে এগিয়ে এসে নরম কণ্ঠে ডাকে, ইমন ওঠো, চা বানিয়েছি। ইমন ধীরে ধীরে চোখ খোলে। কিছুক্ষণ বোঝার চেষ্টা করে, তারপর সামনে নীলাকে দেখে মুখের ভাব সঙ্গে সঙ্গে বদলে যায়। চোখে বিরক্তির আগুন। আপনাকে কে বলছে এসব বানাতে? আমি আপনার হাতের কিছু খাবো না। কেন খাবে না? আমি তোমার স্ত্রী। বলেছি না মানি না। এইসব কথা বলে নিজেকে ছোট করবেন না। প্রতিটা শব্দ নীলার হৃদয়ে গিয়ে লাগে। তার চোখ আবার ভিজে ওঠে, কিন্তু সে কিছু বলতে পারে না। ইমন উঠে দাঁড়ায়, একদম নির্লিপ্ত ভঙ্গিতে বলে, সময় হলো ডিভোর্স দিয়ে দেব আপনাকে। এই কথাটা যেন আবার সবকিছু ভেঙে দেয়। নীলা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তার হাতে ধরা চায়ের কাপ কাঁপছে। চোখ দিয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়ছে।
সে ভেবেছিল একটু যত্ন একটু ভালোবাসা হয়তো কিছুটা বদলাবে সব, কিন্তু সে ভুল ছিল। কারণ যে হৃদয় একবার ভেঙে যায় সে জোড়া লাগাতে শুধু ভালোবাসা না, সময় আর বিশ্বাসটুকুই লাগে। দিনগুলো একটার পর একটা কেটে যাচ্ছে, কিন্তু সময় যতই এগুচ্ছে এই সম্পর্কটা ততই যেন ভেতর থেকে ভেঙে পড়ছে। নীলা চেষ্টা করে প্রতিদিন প্রতিটা মুহূর্তে, সে নিজেকে বদলাতে চায়, নিজের ভুলগুলো ঠিক করতে চায়, কিন্তু যার জন্য সে সব করছে সে মানুষটা যেন পাথর হয়ে গেছে। সকালে সে রান্না করে, নিজের হাতে যত্ন করে ভাবতে থাকে আজ হয়তো ইমন একটু হলেও খাবে, কিন্তু ইমন তাকিয়েও দেখে না। কখনো চা বানিয়ে সামনে ধরলে সে এক ঝটকায় কাপটা সরিয়ে দেয়, কখনো রাগে ছুটে ফেলে দেয়, কাপ ভেঙে যায়। কিন্তু নীলার ভাঙা মনটা কেউ দেখে না। নীলা যাই করে, যেভাবেই করে, ইমন তাতেই রেগে যায়। তার চোখে শুধু বিরক্তি, অপমান আর অদ্ভুত এক দূরত্ব। এই অবহেলা, এই নির্দয় ব্যবহার নীলা আর সহ্য করতে পারছে না। তার দম বন্ধ হয়ে আসে, মনে হয় সে একটা অদৃশ্য কারাগারে বন্দি, যেখানে ভালোবাসা নেই, শুধু কষ্ট আছে। একদিন আর সহ্য করতে না পেরে সে ইমনের সামনে দাঁড়িয়ে পড়ে, তার চোখ ভেজা, কণ্ঠ কাঁপছে। তুমি কি চাও আমি কষ্ট পেতে পেতে মরে যাই? হ্যালো। প্রশ্নটা শুনে ইমন কিছুক্ষণ চুপ থাকে, তার মুখে কোনো পরিবর্তন নেই, না কোনো কষ্ট, না কোনো দয়া। তারপর সে ঠান্ডা গলায় বলে, আমি চাই আপনাকে ডিভোর্স দিয়ে মুক্ত করে দিতে। এই কথাটা যেন সব শেষ করে দেয়। নীলার বুকটা হঠাৎ ফাঁকা হয়ে যায়। সে বুঝতে পারে সে যতই চেষ্টা করুক এই মানুষটার মন সে আর কোনো দিন জয় করতে পারবে না। ভালোবাসা যেটা একসময় তার কাছে তুচ্ছ ছিল, আজ সেটার জন্যই সে লড়ছে, কিন্তু এই লড়াইয়ে সে একা, সম্পূর্ণ একা। আর ইমন, সে নিজের ভেতরের ভালোবাসাটাকে চাপা দিয়ে শুধু প্রতিশোধ নিয়েই পাচ্ছে। কিন্তু এই প্রতিশোধ শেষে কাকে বেশি ভাঙবে তা এখনো অজানা। দিন যত যাচ্ছে নীলার সহ্য শক্তিটাও ততই ভেঙে পড়ছে। সে আর বুঝতে পারছে না কিভাবে এই মানুষটাকে ফিরে পাবে, যে একসময় তার জন্য পাগল ছিল। এক বিকেলে আর নিজেকে সামলাতে না পেরে নীলা তার বান্ধবীকে ফোন দেয়, হাত কাঁপছে, চোখ ভেজা, কণ্ঠে অসহায়তা। হ্যালো। কি হয়েছে তোর? তোর কণ্ঠ এমন লাগছে কেন? নীলা আর নিজেকে ধরে রাখতে পারে না। সে সব বলে দেয়, কিভাবে হঠাৎ বিয়ে হলো, কিভাবে ইমন তাকে একদম উপেক্ষা করছে, কিভাবে প্রতিটা মুহূর্তে তাকে অপমান করছে। তার প্রতিটা কথার সাথে কান্নার শব্দ মিশে থাকে। সব শুনে বান্ধবী কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে বলে, আরে ইমন তো তোকে ভালোবাসতো। তুই একটা কাজ কর, সুন্দর করে সেজে ওর সামনে যা, দেখবি সব ভুলে গিয়ে তোকে আপন করে নেবে। এই ছোট্ট আশাটুকু নীলার ভাঙা মনে আবার আলো জ্বালায়। সে ভাবে হয়তো সত্যিই একটু ভালোবাসা, একটু সাজ সব ঠিক করে দিবে। রাতে নীলা নিজের রুমে দাঁড়িয়ে সুন্দর করে সেজেছে, হালকা মেকআপ, চোখে কাজল, চুলগুলো গুছিয়ে রাখা, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে মনে মনে ভাবে আজ হয়তো সব ঠিক হয়ে যাবে। সে চুপচাপ বসে থাকে, ইমনের জন্য অপেক্ষা করে। সময় কেটে যায়, ঘড়ির কাঁটা এগোয়, তার বুক ধড়ফড় করতে থাকে। অবশেষে দরজা খুলে ইমন ভিতরে ঢোকে। নীলা উঠে দাঁড়ায়, চোখে একটুখানি আশা। সে তাকিয়ে থাকে, ইমন একবার তাকায়, পুরোটা দেখে কয়েক সেকেন্ড, তারপর কোনো কথা না বলে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। নীলার বুকটা ধক করে ওঠে। সে তাড়াতাড়ি বলে, আমি আমি তোমার জন্য সেজেছি, দেখো কেমন লাগছে। হুম হুম। ইমন থামে, ধীরে ধীরে তার দিকে ঘুরে তাকায়। তার চোখে ঠান্ডা তাচ্ছিল্য, তারপর ঠোঁটে একটুখানি হাসি, কিন্তু সেই হাসিতে কোনো মায়া নেই। বাজারের নর্তকীর মতো লাগছে, যারা সেজে গুজে রাজাদের খুশি করে, ঠিক তেমন লাগছে। কথাটা শুনে নীলার ভেতরটা যেন ছিন্ন ভিন্ন হয়ে যায়। তার চোখে পানি চলে আসে, ঠোঁট কাঁপে, সে আর নিজেকে ধরে রাখতে পারে না। তুমি কি সত্যি আমাকে ভুলে গেছো ইমন? একটু মনে পড়ে না আমার কথা? ইমন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তার চোখে কোনো অনুভূতি নেই। একটু পর সে ধীরে বলে, আপনার মতো মেয়েকে মনে রাখতে চাই না,
আপনি আমার জীবনের ভুল। এই কথাটা যেন শেষ আঘাত। নীলা চুপ হয়ে যায়। তার চোখ দিয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়ে। সে আর কিছু বলে না। আজ সে বুঝে গেছে সব চেষ্টা, সব আশা, সব ভালোবাসা, সবকিছু একটা মানুষের ঠান্ডা ঘৃণার সামনে কতটা অসহায়। আর নীলা, সে এখন শুধু দাঁড়িয়ে আছে নিজের ভাঙা স্বপ্নগুলোর সামনে, নিঃশব্দ, অসহায়, সম্পূর্ণ একা। দিন তারপর আরেকটা দিন, তারপর আরো অনেকগুলো দিন। সময় থেমে থাকে না, কিন্তু কিছু মানুষের জীবনে সময় শুধু কষ্টগুলোই বাড়িয়ে দেয়। ইমন একটার পর একটা সাফল্য অর্জন করে যাচ্ছে। আজ এখানে পুরস্কার, কাল অন্য কোথাও সম্মাননা। পুরো পৃথিবী তার নাম জানে, তার ক্ষমতা, তার অবস্থান। সবাই তাকে সম্মান করে, কিন্তু এই বিশাল সাফল্যের মাঝেও তার নিজের ঘরে একটা মানুষ নিঃশব্দে ভেঙে যাচ্ছে, নীলা। ইমন যখন বাইরে থাকে সবাই তার জন্য হাততালি দেয়, আর যখন সে ঘরে ফিরে আসে সে একবারও ফিরে তাকায় না নীলার দিকে, যেন এই ঘরে তার কোনো অস্তিত্বই নেই। নীলা ধীরে ধীরে বুঝতে শুরু করেছে সেখানে একজন স্ত্রী না, না কোনো প্রিয় মানুষ। সে যেন একটা ছায়া, যাকে কেউ দেখতে পায় না। এই অবহেলা, এই নীরব যন্ত্রণা সে আর নিতে পারছে না। তার বুক ভারী হয়ে আসে, শ্বাস নিতে কষ্ট হয়, মনে হয় সে সত্যিই মরে যাবে। আজও সে টিভির সামনে বসে আছে, চোখ দুটো ক্লান্ত, মুখে কোনো রং নেই। হঠাৎ টিভির স্ক্রিনে ভেসে ওঠে পরিচিত এক দৃশ্য। আবারও একটা বড় অ্যাওয়ার্ড শো। স্টেজে দাঁড়িয়ে আছে ইমন, তার হাতে পুরস্কার, চারপাশে করতালি, আলো, সম্মান। নীলা চুপচাপ তাকিয়ে থাকে, তার চোখে পানি জমে ওঠে। সে ধীরে ধীরে ফিসফিস করে, আজ হয়তো তোমার জীবনে টাকাই সব, আমার কোনো মূল্য নেই। আমি আসলে টাকাকেই সুখ ভেবেছি। আমি আসলে কখনো বুঝতে পারিনি টাকা কখনো মানুষকে সুখী করতে পারে না। আমি থাকলেও কিছু না, না থাকলেও কিছু না। তুমি তোমার জীবনে ভালোই থাকবে। এই কথাগুলো বলেই সে মাথা নিচু করে ফেলে। তার ভেতরের সব শক্তি যেন শেষ হয়ে গেছে। অনেকক্ষণ চুপ থাকার পর সে একটা সিদ্ধান্ত নেয়, একটা কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত। সে বুঝে গেছে ইমন তাকে কোনোদিন মানবে না, কোনোদিন ভালোবাসবে না। এ ঘরে থাকলে সে শুধু আরো ভাঙবে, আরো কষ্ট পাবে। তাই ধীরে ধীরে উঠে দাঁড়ায়। সে চোখের পানি মুছে নিজের রুমে যায়, একটা ছোট ব্যাগ গুছায়। খুব বেশি কিছু নেয় না, কারণ তার সাথে নেওয়ার মতো কিছু নেই। দরজার সামনে এসে একবার থামে, চারপাশে তাকায়। এই বাড়ি, এই স্মৃতি, এই কষ্ট, সবকিছু রেখে সে চলে যাবে। তার চোখ আবার ভিজে ওঠে, কিন্তু এবার সে কান্না থামায়, কারণ এই কান্না কেউ দেখবে না, কেউ বুঝবে না। দরজা খুলে ধীরে ধীরে বাইরে বেরিয়ে যায় নীলা, নিঃশব্দে, কারো অজান্তে। আছে শুধু একটা বাড়ি ছাড়েনি, সে ছেড়ে গেছে তার সব আশা, সব ভালোবাসা, সব অপেক্ষা। আর এই চলে যাওয়া শুধু তার জন্য না, ইমনের জীবনেও একটা ঝড় নিয়ে আসবে। রাত অনেক হয়ে গেছে, শহরের আলো একে একে নিভে যাচ্ছে, সবকিছু শান্ত হয়ে আসছে। কিন্তু একটা মানুষের জীবনে এখনই শুরু হতে যাচ্ছে ঝড়। ইমন বাড়িতে ফিরে আসে, ক্লান্ত কিন্তু অভ্যস্ত। সে জানে দরজার ওপাশে কেউ থাকবে, দরজা খুলবে, চুপচাপ সামনে এসে দাঁড়াবে। কিন্তু আজ দরজাটা আগেই খোলা, নিঃশব্দ, অস্বাভাবিকভাবে নিঃশব্দ। ইমন ভেতরে ঢোকে, চারপাশে তাকায়। কোথাও কেউ নেই, না কোনো পায়ের শব্দ, না কোনো চায়ের কাপ, না সেই পরিচিত উপস্থিতি। সে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে, মনে হয় কিছু একটা ঠিক নেই। আজ সব কিছু অন্যরকম। সে ধীরে ধীরে এগিয়ে যায় রুমের দিকে, ড্রয়িং রুম, কিচেনে, সব জায়গায় তাকায়, কিন্তু নীলা নেই। এবার তার ভেতরে অদ্ভুত একটা অস্থিরতা শুরু হয়। সে একটু জোরে ডাকে, নীলা, নীলা, কোথায় আপনি? তার কণ্ঠে এখন বিরক্তি না, ভয়, অজানা একটা ভয়। সে এক রুম থেকে আরেক রুমে দৌড়াতে থাকে, সব জায়গা খুঁজে, কিন্তু কোথাও নেই। পুরো বাড়ি খুঁজেও সে তাকে পায় না, যেন সে কখনো এই বাড়িতে ছিলই না। ইমন এবার অস্থির হয়ে পড়ে,
তার বুক ধড়ফড় করতে থাকে। সে দৌড়ে নিচে যায়, দারোয়ানের সামনে গিয়ে দাঁড়ায়। ম্যাডাম কোথায়? ম্যাডাম দুপুরে চলে গেছে। যেতে দিয়েছো কেন? ম্যাডাম বলল আপনি জানেন। এই কথাটা শুনে ইমন থেমে যায়। তার চোখে অদ্ভুত একটা শূন্যতা। সে দৌড়ে আবার রুমে ফিরে আসে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। চারপাশে তাকায়, হঠাৎ তার চোখে পড়ে টেবিলের উপর একটা কাগজ। সে ধীরে ধীরে এগিয়ে যায়, কাগজটা হাতে নেয়। তার হাত কাঁপছে। সেখানে লেখা, আমাকে ক্ষমা করো ইমন, আমি সত্যি অনেক অন্যায় করেছি, তোমাকে কত কষ্ট দিয়েছি, অপমান করেছি। কিন্তু তুমি কি জানো, এই 3টা বছরে তোমার জন্য কত অপেক্ষা করেছি, কত কেঁদেছি। কিন্তু যখন তোমাকে পেলাম তখন অপমান ছাড়া আর কিছুই পেলাম না। জীবন সত্যি অদ্ভুত। হারিয়ে গেলে আমরা মূল্য বুঝি, আর যখন ফিরে পাই তখন আমাদের নিজেরই কোনো মূল্য থাকে না। ভালো থেকো, আর বিরক্ত করব না। আমি বুঝে গেছি তোমার জীবনে আমার কোনো মূল্য নেই। চিঠিটা তার হাত থেকে পড়ে যায়। সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, কিছুই বলতে পারে না। আজ প্রথমবার সে বুঝতে পারছে কাকে সে হারিয়েছে। যে মানুষটা প্রতিদিন তার সামনে ছিল, যে তাকে ভালোবাসতো, যে তার জন্য ভিক্ষা করত, আজ সে নেই। আর এই না থাকা ইমনের ভেতরে এক ভয়ঙ্কর শূন্যতা তৈরি করে, যেটা কোনো সাফল্য, কোনো টাকা, কোনো ক্ষমতা দিয়েও পূরণ হবে না। তার চোখ দিয়ে ধীরে ধীরে পানি গড়িয়ে পড়ে। হয়তো অনেক দেরি হয়ে গেছে। রাতটা আর সহ্য করতে পারল না ইমন। ঘরের প্রতিটা দেয়াল যেন তাকে শ্বাস নিতে দিচ্ছে না। চিঠির প্রতিটা শব্দ তার মাথার ভেতরে ঘুরছে। প্রতিটা লাইন, প্রতিটা কষ্ট, সবকিছু যেন তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। হঠাৎ করে সে আর থাকতে পারে না। দ্রুত চাবিটা তুলে নেয়, দৌড়ে বেরিয়ে যায়। গাড়িতে উঠে স্টার্ট দেয়। তার চোখে এখন শুধু একটা জায়গা, একটা নাম, নীলা। গাড়িটা ছুটে চলছে, রাস্তাগুলো পেছনে পড়ে যাচ্ছে, কিন্তু তার ভেতরের অস্থিরতা আরও বাড়ছে। সে শুধু একটাই কথা ভাবছে, যদি দেরি হয়ে যায়, যদি সে আর না থাকে। অবশেষে পৌঁছে যায় নীলার বাড়ির সামনে। গাড়ি থামিয়ে দৌড়ে ভেতরে ঢোকে। তার শ্বাস কাঁপছে, হৃদয় ধড়ফড় করছে। আর তখনই তার চোখে পড়ে উপরে ব্যালকনিতে নীলা দাঁড়িয়ে আছে। চুপচাপ, চুল হালকা বাতাসে উঠছে, চোখে গভীর শূন্যতা। ইমন 1 সেকেন্ডও দেরি করে না, দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে যায়। তার পা কাঁপছে, কিন্তু সে থামে না। ব্যালকনিতে পৌঁছে 1 মুহূর্ত দেরি না করে সে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে। সরে যান, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি আসলে রাগ কন্ট্রোল করতে পারি নাই। আমি ক্ষমা চাইছি। নীলা স্থির হয়ে যায়। সে যেন বিশ্বাসই করতে পারছে না এই মানুষটা, এই কণ্ঠ, এই অনুভূতি। ধীরে ধীরে তার চোখ ভিজে ওঠে। সে কাঁপা কণ্ঠে বলে, ক্ষমা তো আমি চাইবো। আমি যদি প্রথমে তোমাকে অবহেলা, অপমান না করতাম, তাহলে তো তুমি এমন করতে না। এই কথাগুলো শুনে ইমনের বুকটা হালকা হয়ে আসে। তার চোখেও পানি। সে মাথা নাড়িয়ে দেয়, ধীরে বলে, না, বল দুজনেরই ছিল। নীলা তাকিয়ে থাকে। তার চোখে এবার কষ্টের সাথে একটু শান্তি। ইমন তার চোখের পানি মুছিয়ে দেয়। নীলাও তার দিকে তাকিয়ে হালকা হাসে, একটা ক্লান্ত কিন্তু সত্যি হাসি। দুজনেই বুঝে গেছে ভালোবাসার মানে শুধু পাওয়া না, ভুল বোঝা, ভাঙা, তারপর আবার জোড়া লাগানো। আজ তাদের ভালোবাসা আবার ফিরে পেয়েছে তার জায়গা। অহংকার হার মেনেছে, অভিমান গলে গেছে। ব্যালকনিতে দাঁড়িয়ে দুজন একে অপরকে জড়িয়ে ধরে থাকে, নিঃশব্দে, শান্তিতে। আর এই গল্প যেখানে শুরু হয়েছিল অবহেলা দিয়ে, শেষ হলো ভালোবাসা দিয়ে।